ছিল। শুরু করছি আমরা মধ্যমগ্রাম রূপকল্পের উদ্যোগে আজকের আমরা একটা আলোচনা সভা ডেকেছি। এখানে 4 জন গুণী মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছেন আলোচনার জন্য, এবং আমরা আলোচনা শুরুর আগে সকলের একটু পরিচয় ঘটিয়ে নেব। প্রথমেই যার কাছে যাব তিনি বর্ষিয়ান অভিনেতা, নাট্য পরিচালক এবং সৌভিক নাট্য সংস্থা, দক্ষিণেশ্বর সৌভিক নাট্য সংস্থার দীর্ঘদিনের পরিচালক মাননীয় শ্রী গৌতম মুখোপাধ্যায়। রিতমের কর্ণধার, নট নাট্যকার, নাট্য পরিচালক এবং অন্তরঙ্গ নাট্যের পথিকৃৎ এবং প্রবক্তা মাননীয় শ্রী গৌতম সেনগুপ্ত। আছেন সাথে বাংলা তথা ভারতবর্ষ তথা স্বনামধন্য মানুষ, নাট্য গবেষক, প্রাবন্ধিক শ্রী আশিস গোস্বামী মহাশয়। আছেন মাননীয় অভিক ভট্টাচার্য, নাট্য গবেষক এবং উনি দীর্ঘদিনের ধরেই একটি নাট্য দলের সাথে যুক্ত আমরা জানি। এছাড়াও একটি থিয়েটার পত্রিকার উনি সম্পাদক। আমরা এই 4 জনকে নিয়ে আজকে আলোচনা ডাকবো। যারা যারা আলোচনায় অংশগ্রহণ করবে তারা তাদের সম্পর্কে নিশ্চয়ই কিছু বলবেন। পরবর্তীকালে আমিও কিছু সংযোজন করব। আমি কথার ভিড় বা কথার ইট সাজিয়ে দেওয়াল তুলতে চাইছি না। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আমাদের প্রথম বক্তা সম্মানীয় গৌতম মুখোপাধ্যায়। গৌতম, নমস্কার। মধ্যমগ্রাম রূপকল্প নাটক নিয়ে বা থিয়েটার নিয়ে যে আলোচনার অবতারণা করেছেন, তার জন্য মধ্যমগ্রাম রূপকল্প এবং তার নেতৃত্বে আছেন প্রদীপ দা, সবাইকে আমার সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছি। আজকের এই আলোচনায় যারা অন্যান্য বক্তারা আছেন তারা সকলেই অত্যন্ত গুণী মানুষ। তাদের সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং সবথেকে বেশি ভালোবাসা জানাবো যে দর্শক এবং শ্রোতা আমাদের এই কথা শুনছেন তাদেরকে। কারণ থিয়েটার করতে গেলে দুজনকে লাগবেই, একজন দর্শক এবং আরেকজন পারফর্মার। এদের দুজন না হলে থিয়েটার হবেই না। ও যতই বড় ডিরেক্টর আসুক, যত টাকাই খরচা হোক, যত যাই কিছু হোক, লাগবে অভিনেতাকে বা পারফর্মারকে এবং লাগবে মাননীয় দর্শকবৃন্দকে। তাই আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্য বলছি। এখন মুশকিল হচ্ছে, অর্গানাইজাররা বলেছেন, মানে রূপকল্প একটা জিনিস বলেছেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। বিষয়টা হলো এই মুহূর্তের থিয়েটারের অস্তিত্ব। এখন এই বিষয়টা নিয়ে বলতে গেলে কথার পিঠে কথা ইত্যাদি ইত্যাদি করে আমি দেখলাম প্রচুর সময় লেগে যাবে। তা আমি কয়েকটা পয়েন্ট আমি লিখে নিয়েছি। আপনাদের অনুমতি নিয়ে আমি সেই কটা কথা মাঝে মাঝে আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলবো, আর কিছু সময় আমার হাতে যে কাগজ আছে সেটাও আমি দেখব। কারণ স্পন্টেনিয়াসলি কথা বলতে বলতে কি হবে, হয়তো একই কথা রিপিট করে ফেলবো, তাতে সময় নষ্ট হবে। সেই জন্য আপনাদের অনুমতি চেয়ে নিলাম। আমি স্পন্টেনিয়াস কথা না বলে আমার অলরেডি যেটা আমি একটা সাজিয়ে রেখেছি সেইটাই আপনাদের কাছে রাখছি। এই আলোচনার বিষয় হলো এই মুহূর্তে থিয়েটারের অস্তিত্ব। বিশ্বজুড়ে ফাঁদ পেতেছ কেমন এদি ফাঁকি। করোনা মহামারী আমাদের চেনা পৃথিবীর অনেক কিছু ওলট পালট করে দিয়েছে।
এই দুনিয়ার ছায়া পড়ে যে জলাশয়ে, সেই জলাশয়টার নাম কি? থিয়েটার। জীবন যদি দিশেহারা হয়ে যায়, থিয়েটার সুস্থ থাকে কি করে? অদ্বৈতাচার্য, নবদ্বীপে শান্তিপুরের অদ্বৈতাচার্য, তিনি শ্রী চৈতন্যের মা সচী মা তাকে বলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, কেমন আছো গো মা? সচী মাতা উত্তরে বলেছিলেন, আমার ভালোই ভালো নেই, আমি ভালো থাকি কি করে? প্রশ্ন উঠছে থিয়েটারের অস্তিত্ব নিয়ে। বেশ, কেমন আছে আমাদের জীবন দর্পণ থিয়েটার? বিকজ থিয়েটার ইজ দি মিরর অফ লাইফ। রবি ঠাকুরের কবিতাকে প্যারোডি করে বললে লাইনটা এরকম দাঁড়াতে পারে, কিরকম? জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় নয়, তাহলে কি ধারায় আসবে? করোনা ধারায় এসো। তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কথা চলছিল, কোনো দেশই ঠিক সাহস পাচ্ছিল না, করোনা সাহস করে যুদ্ধটা শুরু করে দিল। এদিকে কিছু ঠোঁট কাটা লোক বলছে করোনা বানানো রোগ, পরিকল্পিত ভাবে এসব বৃহৎ শক্তির শক্তিমান দেশগুলোর খেলা। দেখ কেমন লাগে। আরে কেমন লাগে সে আর দেখার কি আছে? আমরা কুপমন্ডু, পৃথিবীর কতটুকু আমরা দেখতে পাই, কতটুকু আমরা জানতে পারি, ওই যতটুকু এবিপি দেখায়। হ্যাঁ, যাকে না দেখলে, না পড়লে পিছিয়ে পড়তে হয়। আমাদের ভরসা তো ওই আনন্দ। হ্যাঁ, এখন অবশ্য একমাত্র ভরসা মাস্ক, নিজেদের মধ্যে দূরত্ব রাখা এবং স্যানিটাইজেশন। এসব তো করোনা যখন আসেনি বাবা তখনও ছিল। মা ঠাকুরমা বারবার হাত পা ধুতেন। কাঁচা বাংলা তারা ছিলেন সুচিবাই। শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকে লেডি ম্যাকবেথ বারবার হাত ধুচ্ছেন। তার সেই সংলাপ, বিখ্যাত সংলাপ, স্মেল অফ ব্লাড, কালার অফ ব্লাড, কিছুতেই হাত থেকে রক্ত মুছে ফেলতে পারছেন না লেডি ম্যাকবেথ। মানুষের টাটকা রক্ত, সেই দৃশ্যই ফিরে এলো 2020-তে। প্রকৃতিকে ধ্বংস করেছি আমরা বিশ্বজুড়ে, মানুষের রক্তে হাত রাঙিয়েছি, যুদ্ধ যুদ্ধ খেলা করেছি। প্রতীকী হলেও করোনা কালে হাত ধোয়াটা ধ্রুপদী থিয়েটার থেকেই নেওয়া। সোশ্যাল ডিস্টেন্স, থিয়েটারের মানুষজন করোনার বহু আগে থেকেই অভ্যস্ত ছিল। সাধারণ মানুষের দুঃখ কষ্ট বিদ্রোহ সংগ্রাম এসব তো থিয়েটারে দেখালে খুব স্লোগান ধর্মী হয়ে যায় না। তাই মানুষের গল্প বাদ দিয়ে নিছক বিনোদনের পথই বহুকাল থেকে বেছে নিয়েছে থিয়েটার। ব্যক্তিগত গোষ্ঠীগত চিন্তা প্রকাশের জন্যই নাকি থিয়েটার। সস্তা প্রেমের নামে যৌনতার সুরসুরি, এই আধুনিক নাট্যের ভাষা। মানুষ থেকে দূরে থাকো বাবা, মানুষ করোনার বাহক, এই তত্ত্বটাকে ছড়িয়ে দাও। লোকে তো ইদানিং থিয়েটারকে খিস্তি হিসেবে ব্যবহার করে। হ্যাঁ, নাটকবাজি করবি না, ড্রামাবাজি করছিস কেন সিরিয়ালে, নাট্যমঞ্চে? এমনকি বাজেট পেশ করতে গিয়ে ভারত সরকারের বর্তমান অর্থমন্ত্রীও ওই পথেই হাঁটলেন, বললেন নাটকবাজি মাত করো। মোদ্দা কথা, নাট্য জীবনে মানুষকে পরিত্যাগ করো। মানুষ মানুষ রামকৃষ্ণ বলছেন যত পারিস মানুষ ধর। আর এখনকার গভর্নমেন্ট বলছে, আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা বলছে যত পারিস মানুষ থেকে দূরে থাক, যত পারিস মানুষ থেকে দূরে থাক, মানুষকে পরিত্যাগ কর। মোদ্দা কথা, নাট্য জীবনে মানুষকে পরিত্যাগ করতে হবে। মিথ্যে কথা, শৌখিন মজদুরিতে ভরিয়ে দাও থিয়েটারের ক্ষেত্র। থিয়েটার সত্যকে প্রকাশ করবে না, থিয়েটার হবে হুল্লোড়বাজি, টাকা রোজগারের পথ, মানুষের মাথা পচিয়ে দেবার সুন্দর ব্যবস্থা। আর মুখোশ পরেই তো আমরা থিয়েটারের আচার্য হয়েছি বাবা। মুখের কথা আর বাস্তবের কাজে যেন দূরত্ব থাকে। একটা সময় উপযোগী মুখোশ তোমাকে পরে নিলেই হবে, লাল কিংবা সবুজ অথবা গেরুয়া, যখন যেটার বাজার। পকেটে হরেক রকমের মুখোশ রাখাই থাকে, সময় মতো বার করে মুখে সেটে দাও, ব্যাস কাজ শেষ। এর জন্য করোনাকে দায়ী করবো কেন? এই অভ্যেস তো আমাদের বহুদিনের বাবা। তাই বলছি, আক্রমণ নতুন নয়, নতুন নাম করোনা। স্যানিটাইজেশন আগেও ছিল,
চুরি করলে, দুর্নীতি করলে, কারমানি খেলে অসুবিধা নেই, আত্মশুদ্ধিকরণ করে নিলেই হলো। বড় কাজে ওরকম ছোটখাটো ভুল ত্রুটি হতেই পারে। চুরির টাকা বাবা ফেরত দিয়ে দাও না, ঝামেলা মিটে যাবে, স্যানিটাইজেশন হয়ে গেল। ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত এভাবেই আমাদের অ্যাডজাস্ট করে চলতে হবে আর কি। এই বাস্তব পরিস্থিতিতে করোনা চলে গেলেও থিয়েটারের অস্তিত্ব আবার কি সেই গৌরবময় প্রগতি নাট্যের যুগে ফিরতে পারবে? হয়তো থিয়েটারের অস্তিত্ব থাকবে, কিন্তু থিয়েটারের প্রাণ, থিয়েটারের সত্তা, অস্তিত্ব নয় কিন্তু, আমি বলছি থিয়েটারের সত্তা, তাকে কি আমাদের মতো মধ্য মেধার মুখোশ পরা নটচঞ্চুরা আবার প্রতিষ্ঠা করতে পারবে? আমি একটু আগে বলছিলাম, আক্রমণ নতুন নয়, নতুন নাম করোনা। প্রায় 60 বছর আমি থিয়েটার নিয়ে ঘর করছি, বিপদ তো এই প্রথম দেখছি না। জরুরি অবস্থায় উৎপল দত্তের থিয়েটার থেকে সৌভিকের থিয়েটার কেউ রক্ষা পায়নি। শাসক দলের চোখ রাঙানিতে থিয়েটার কোণঠাসা হয়েছিল, গুলি করে মারা হয়েছিল থিয়েটার ওয়ার্কশপের নাট্যকার অভিনেতা সত্যেন মিত্রকে, পথনাটকের বলিষ্ঠ অভিনেতা প্রবীর দত্ত, রাজধানী কলকাতার বুকে তাকে খুন করা হয়েছিল, কবি সাংবাদিক শরৎ দত্তকে হত্যা করা হলো, কবি মুরারি মুখার্জিকে খুন করা হলো হাজারিবাগ জেলে, শব্দ হাজমিকে গুলি করা হলো দিল্লির বুকে, নাট্যকর্মী কবি সমীর, শ্যামল, টুকটুককে বারাসাতের রাস্তায় নৃশংসভাবে খুন করা হলো। থিয়েটারের অস্তিত্ব চিরকালই টলমলে, কিন্তু সেদিন করোনা ছিল না, কিন্তু থিয়েটারের অস্তিত্ব সেদিনও বিপন্ন ছিল। সৌভিকের নাটক, বাবলু মুখার্জির আব্রু, পুলিশের গোয়েন্দাদের রাজরোষে পড়লো আব্রু নাটকটা লেখার জন্যে। বহরমপুর প্রান্তিক নানাহে নাটক করতে গিয়ে সরকার বিরোধী তকমা পেল। উত্তরপাড়া ইউনিট থিয়েটার অরুণ চক্রবর্তীর হচ্ছেটা কি আর অমল রায়ের লাশ বিপণী করে বারবার আক্রান্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়নি, রাষ্ট্র ব্যবস্থা তাকে আক্রমণ করেছে। কেন করেছে? অস্তিত্ব বিপন্ন আজকে নয়, থিয়েটারের অস্তিত্ব বিপন্ন একটা রোগকে আঙুল দিয়ে দেখালে হবে না, সত্যি কথাটা বলতে হবে। রাষ্ট্র ব্যবস্থা তার নিজের প্রয়োজনে অসুখ ছড়িয়ে দেয়, সেটা বুঝতে হবে। এখন চিন্তা করে দেখুন, বারবার আক্রান্ত হয়েছে, দিন বদলের পালা, দুঃস্বপ্নের নগরী নাটক বন্ধ করে দিয়েছে। কেন? সেদিন কি থিয়েটার বিপন্ন ছিল না? ছিল। থিয়েটার কোনোদিনই উপদ্রবহীন বললে হবে না। উপদ্রবহীন ফুল বেছানো রাস্তায় থিয়েটার হাঁটতে পারেনি, কোনোদিন পারেনি, কোনোদিন না। সৌম্যমিত্র রক্তকরবী করেছেন, বিশ্বভারতী বাধা দিয়েছে। এমনকি সৌভিক সাংস্কৃতিক চক্র রাজা অয়দীপ হাউস করতে গেছে, তপন থিয়েটার মঞ্চে সৌম্যমিত্র উকিলের চিঠি ঠেকিয়ে ধরিয়ে দিয়েছে, সৌভিককে করতে দেবে না। থিয়েটার কোনোদিনই বিনা উপদ্রবে রাস্তা মানে হাঁটেনি। করোনার প্রভাবে সরকারি লকডাউনে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, পেট চালাবার মতো রোজগার সবকিছুতেই থাবা বসিয়েছে। করোনার অজুহাতে লক্ষ লক্ষ মানুষের চাকরি খুইয়ে ভিখিরি হয়ে গেছে। থিয়েটার কর্মীদের অস্তিত্ব এমার্জেন্সির দুর্দিনেও রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখোমুখি দাঁড়িয়ে থিয়েটার কর্মীরা নির্বিচারে লাঠি, গুলি, জেল হাজত সহ্য করেও থিয়েটার সহ সমস্ত শিল্পী কর্মীরা সাধ্যমতো রুখে দাঁড়িয়েছিল এবং রাষ্ট্রীয় আক্রমণে মুখোমুখি প্রতিবাদ প্রতিরোধের ব্যারিকেড গড়ে তুলেছিল। সম্ভব হয়েছিল কারণ দায়বদ্ধ সৈনিক ছিলেন থিয়েটারের কর্মীরা, শিল্পের কর্মীরা। আদর্শের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরে প্রতিবাদে প্রতিরোধে আকাশ বাতাস সংগ্রামী গানে, কবিতায়, সংলাপে ভরিয়ে তুলেছিলেন। বাবরি মসজিদ ভেঙে সাম্প্রদায়িক দাঙ্গার আগুন ছড়ালো 6ই ডিসেম্বর। সারা দেশের নাট্যকর্মীরা প্রতিবাদে ফেটে পড়লো, সাম্প্রদায়িকতা বিরোধী নাটকের শিল্পীরা আক্রান্ত হলেন সারা ভারত জুড়ে। আর সেদিন কি এইরকম অবস্থা হয়েছিল? আমরা থিয়েটারের কথা এরকম করে মোবাইলের মধ্যে দিয়ে আমরা বলতে গেছিলাম? আমরা পথে নেমেছিলাম, পথে পথে পথে, এবার নামো সাথী, পথেই হবে পথছে না। গৌরী লঙ্কেশ খুন হয়ে গেল, অপরাধ মানবতার পক্ষে দাঁড়িয়েছিলেন কবি ভার্বারাও, অন্ধ্রের কবি ভার্বারাও সহ শতাধিক মানবাধিকার কর্মী
নির্মমভাবে জেলে পড়ছেন। বাংলার থিয়েটার, ভারতীয় থিয়েটারের মুখে কুলু পেটে গেছে। করোনা বারণ করেনি, কিন্তু করোনা কিন্তু বলেনি যে তুমি থিয়েটারে এই অন্যায়ের প্রতিবাদ তুমি করো না। করোনা বলেনি এই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক পথে হাঁটতে হাঁটতে মুখ থুবড়ে পড়ছে, কেন পড়ছে এই প্রশ্ন আমরা থিয়েটারের মধ্যে দিয়ে তুলতে গিয়ে আমাদের হাত পা কেঁপে যাচ্ছে। অভিনেতা, নাট্যকার, নির্দেশক, নেপথ্য শিল্পীরা না খেতে পেয়ে মরে যাচ্ছে। শ্রদ্ধেয় আলোক শিল্পী বাদল দাস বলছেন, আমরা থিয়েটারের মানুষ, আমরা থিয়েটারে আলো করি, সারা জীবন আমরা মঞ্চের অভিনেতাদের আলোকিত করলাম, আজ আমরাই অন্ধকারে পচে মরছি। থিয়েটারের অস্তিত্ব থাকবে কি করে যদি থিয়েটার কর্মীরা মৃত্যুর মুখে চলে যায়? করোনা একটা অসুখ, তার থেকে দায়বদ্ধতা ভুলে কেবল ব্যক্তিগত ধান্দা মেটানোর মই হিসেবে যদি থিয়েটারটাকে আমরা ব্যবহার করি, এই যে প্রবণতা, সরকারি অনুদান বাংলা থিয়েটারের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়তো পারবে, কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে এবারই রাজ্য সরকার 300টা নাট্যদলকে 50,000 টাকা করে দিয়েছে। সেই টাকাও কি থিয়েটারকে বাঁচাতে পারবে? পারবে? পারবে না, পারবে না। থিয়েটার একটা রিচুয়াল, তাকে বাঁচাতে গেলে আমার অন্তরের আবেগ দরকার, অন্তরের তাগিদ দরকার। কেন্দ্রীয় সরকারের থেকে মোটা টাকা অনুদান পেয়েও থিয়েটার ভেন্টিলেশনে, কারণ থিয়েটার গাছটা বেঁচে থাকে জনতার সুখ দুঃখ, লড়াই বিদ্রোহের আলো আধারিতে হাঁটতে হাঁটতে। আমাদের পছন্দ মতো ব্যক্তিগত বা গোষ্ঠীগত প্রয়োজন চরিতার্থ করার জন্য রাষ্ট্রের কাছে মাথাটা বিক্রি করে দিয়ে, মানুষের মনের কথা ধামাচাপা দিয়ে কিভাবে ব্যাংকের ব্যালেন্স বাড়বে গুগল ঘেটে আমি সেইটা বার করছি, এইভাবে ভাবলে থিয়েটার প্রকৃত অর্থে বাঁচবে কি? বুঝে না বুঝে আমরা যেভাবে মানুষের দুঃখ দেখেও চোখ বুঝে আছি, কোনো প্রতিক্রিয়া আমাদের নেই। স্বাধীন দেশের গভর্নমেন্টের নিয়মগুলো পালন করা আমাদের একমাত্র কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। নিশ্চয়ই আমরা সরকারি নিয়ম মানবো না কেন? সেটা যদি আমাদের অসুখের হাত থেকে বাঁচায়, নিশ্চয়ই মানবো। থিয়েটার আজ শাসক শ্রেণীর সেবাদাসী হয়ে গেছে। আমরা নাট্যকর্মী নামধারীরা ধান্দাবাজ দালাল ছাড়া কিছু নয়। করোনা আর লকডাউনকে দায়ী করতেই পারি, কিন্তু বাংলা থিয়েটার বর্তমান অবস্থার জন্য শুধু অচেনা ওই অসুখটাকে দায়ী করবে, এটা হতে পারে না। থিয়েটার তার গন্তব্যের ঠিকানা হারিয়ে ফেলেছে। বেকারত্বের বাড়বাড়ন্তে থিয়েটারকে রোজগারের রাস্তা বলে ভাবছে, গুলিয়ে ফেলছে। সিরিয়াল আর সিনেমার নির্মাণের সঙ্গে থিয়েটার গড়ে তোলার পার্থক্যটা কোথায়? প্রগতি থিয়েটার ভাবনার ব্যর্থতাকে বড় করে তুলে আমরা যে কর্পোরেট ভাবনাকে স্যালুট করলাম, সেটা আজকের থিয়েটারের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিল। করোনা থেকে ভয়ঙ্কর মারণ রোগ, লোভ আর আদর্শহীনতা, ধাঙ্গাবাজি আর দায়বদ্ধহীনতা। শেষ করবো এই কথাটা বলে, সাধু সাবধান। আমরা সেই রাখালের মতো বারবার বলছি পালে ভাগ পড়েছে, পালে ভাগ পড়েছে, পালে ভাগ পড়েছে। আজ কিন্তু সত্যিই পালে ভাগ পড়েছে, কেউ বাঁচাতে আসবে না, কারণ মিথ্যেবাদীকে কেউ বিশ্বাস করে না। আর থিয়েটার দাঁড়িয়ে আছে আজকে বিশ্বাসের ওপর, জনতার সমর্থনের ওপর না। থিয়েটার দাঁড়িয়ে আছে আজকে ধান্দাবাজির ওপর। থিয়েটারের জন্য টাকা নিশ্চয়ই লাগবে, টাকা ছাড়া থিয়েটার হয় না। কিন্তু থিয়েটারকে সামনে শিখণ্ডী করে টাকা লুট করার ফন্দি আঁকলে নাট্যকর্মীদের কেউ ক্ষমা করবে না। থিয়েটারের কোনো অস্তিত্বই আর থাকবে না একদিন। তার কারণ আমরা ভাবের ঘরে চুরি করছি, আমরা বলছি লকডাউন হয়ে গেছে, আমরা খুব অসহায়, আমরা বলছি করোনা আমাদেরকে মেরে ফেলে দেবে। হ্যাঁ হ্যাঁ, মুক্তাঙ্গনে একটু থিয়েটার করার পারমিশন বোধহয় গভর্নমেন্ট দিয়েছে, আমি জানি না শিওর, আমি টিভিতে শুনছিলাম। হ্যাঁ, আরে ভাই, আমি যদি মানুষকে সচেতন করার জন্য রাস্তায় নামি এবং যদি নিয়ম মেনেই রাস্তায় নামি, তাতেও তো আমার থিয়েটারটা বাঁচে। তো মূল উদ্দেশ্য সেইটা না। মূল উদ্দেশ্য হচ্ছে থিয়েটার থেকে সামনে রেখে আমি থিয়েটার থেকে ব্যবহার করব। এই নোংরা খেলা বন্ধ করতে হবে, সোজা কথা।
বন্ধ করতেই হবে। আমি বলছি না যে আমি আমি অভিনয় করে টাকা রোজগার করব, কিন্তু আমি এই যে সরকারের প্রতি যে প্রচন্ডভাবে নির্ভরশীলতা বলা ভালো, এটা কি আমাদের কোনো সুস্থ জায়গায় নিয়ে যাবে? আমাদের থিয়েটার থেকে বাঁচাবে? ভাবুন ভাবুন। ঋত্বিক ঘটক বলেছিলেন ভাবাটা প্র্যাকটিস করুন। আমি এটাই বলবো, বাহ, আমি বা আপনি একা নন, সমস্ত মানুষকেই হ্যাঁ, ভাবতে বলুন, ভাবাটা প্র্যাকটিস করতে বলুন। নমস্কার। বাহ, অসাধারণ আলোচনায় অংশগ্রহণ করলেন। আসলে আমরা বিভিন্ন সময় থিয়েটারের আক্রান্তের কথা বর্ষিয়ান অভিনেতা গৌতম মুখোপাধ্যায়ের কাছ থেকে শুনতে পেলাম। আসলে আমাদের যে আলোচনাটা ছিল, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে অযোধ্যা, পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি আপনারটা দেখুন, আমি এখানে শুনতে পাচ্ছি আপনার কথা। তো যাই হোক, বলবার চেষ্টা করলাম আসলে আমাদের যে আলোচনার বিষয়, এই মুহূর্তে থিয়েটারের অস্তিত্ব, এই মুহূর্তে থিয়েটারের অস্তিত্ব, আসলে বিষয়টা আমরা অনেক লঘু করে দেখলেও এর গভীর অনেক। তো যারা আলোচনা করছেন তারা গভীরে নিশ্চয়ই প্রবেশ করবেন। আমরা এখানে কোথাও কাউকে সেন্সার করব না। তো যাই হোক, এরপরে আমি চলে যাব অভি ভট্টাচার্যের কাছে, ভাবনা থিয়েটারের সম্পাদক এবং নাট্য ব্যক্তিত্ব এখন, এবং শুধু তাই নয়, নাট্য প্রবন্ধক মাননীয় শ্রী অভি ভট্টাচার্য। আমার কথা শোনা যাচ্ছে তো? সবাই শুনতে পাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। সবার সবার প্রথমে আমি আমার শুভেচ্ছা এবং আমার কৃতজ্ঞতা জানাই যে মধ্যমগ্রাম রূপকল্পকে। কারণ আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে, আমি বারবারই যেটা বলি যে থিয়েটারের চর্চা করি, একদমই ক্ষুদ্র মানুষ, মানে এটা কোনো বদান্যতা না যে যেখানে এই প্ল্যাটফর্মটা আজকে যেখানে আমায় ডেকেছেন, সেখানে যারা উপস্থিত আছেন বক্তা হিসেবে এবং আলোচক হিসেবে, আমি একটা পোস্টও দিয়েছি আজকে ফেসবুকে যে প্রাজ্ঞ মানুষদের কথা শুনবো, তাদের অভিজ্ঞতা আমি অর্জন করব, আমার হয়তো অভিজ্ঞতা সামান্য আপনাদের সামনে তুলে ধরবো। তার সেই যে কারণে রূপকল্পকে আমাকে যে এই সুযোগটা দিল এই আলোচনার শুরুর দিনে আলোচক হিসেবে থাকতে, তার জন্য আমি কৃতজ্ঞ রূপকল্পের কাছে এবং বিশেষ করে প্রদীপ ঘোষের কাছে, নির্দেশক। আর প্রথম বক্তা শ্রদ্ধেয় গৌতম মুখোপাধ্যায়, এর পরবর্তী আমার পরে যারা বলবেন শ্রদ্ধেয় ডক্টর আশিস গোস্বামী এবং গৌতম সেনগুপ্ত, এরা সবাই বাংলা থিয়েটারে এক একজন স্তম্ভ। এরা স্তম্ভ, এরা আগামী মানে ভবিষ্যতে অ্যাসেসমেন্টে এদের কাজগুলো লেখা থাকবে, উত্তর প্রজন্ম পড়বে, তাদের সঙ্গে আমি বসছি। এটা একটা ঐতিহাসিকভাবে আমার কাছে একটা ভালো, খুবই গুরুত্বপূর্ণ ক্ষণ বা সময়। তাদেরকেও আমার প্রণাম এবং শ্রদ্ধা। আর যারা শুনছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। গৌতম মুখোপাধ্যায় দাদা, গৌতমদার কথা আর রিপিট করছি না, যে উনি বলেছেন যে দর্শক না থাকলে পরে তো আমরা শূন্য, অস্তিত্বই বিপন্ন দর্শক না থাকলে। তো সেই কারণে দর্শকদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার ছোট্ট একটু যে অনুভূতি বা অভিজ্ঞতা সেইটুকু বলি। আর গৌতমদা যে কথাগুলো বললেন তার সারবত্তা বা সারমর্ম আমার কাছেও একইভাবেই প্রকট, এবং আমি তার কথার প্রতি বা তার যে আলোচনা বা বক্তব্য সেটার প্রতি পূর্ণ সহমত। কিন্তু আমি তার সঙ্গে কিছু সংযোজন করতে চাই। সেটা হচ্ছে যে যে এই যে আমাদের এই মুহূর্তে থিয়েটারের অস্তিত্ব বিষয়ে যখন আলোচনা চলছে, তখন সেখানে একেবারেই কনফার্ম আমরা যে থিয়েটার তার কখনোই অস্তিত্ব সবসময় একটা কণ্টকবিহীন, কাটাবিহীন পথের মধ্য দিয়ে অস্তিত্বকে চালিয়ে নিয়ে গেছে, তা ইতিহাস বলে না। হাজার হাজার বছরের নাট্যচর্চার ইতিহাস বলে যে সে অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সে লড়েছে, নানাভাবে লড়েছে। তার লড়াইয়ের যে পথ ছিল, সেই পথটার ক্ষেত্রে আমাদের কিছু গোলমাল কখনো কখনো ঘটেছে এবং আজও ঘটছে। সেই গোলমালের কিছুটা শ্রদ্ধেয় গৌতম মুখোপাধ্যায় উল্লেখ করেছেন। গোলমালগুলো অস্তিত্ব টিকিয়ে না রাখা বা অস্তিত্বের জায়গা, সংগ্রামের জায়গা থেকে যে গর্তগুলো তৈরি হয়েছে, যে হোলস তৈরি হয়েছে, সেগুলো বলেছেন। কিন্তু যে অতীত থেকে অনেক দূর থেকে অ্যাকচুয়ালি হারারি যখন তার লেখায় লিখছেন, 3টে বই লিখেছেন, খুব বিখ্যাত বই, যেটা এখন বইয়ের মার্কেটে বা আমাদের এই সোসাইটিতে ভীষণ মানে ভাবে মানে উঠে আসছে পড়ার ক্ষেত্রে। 20 শতক 21 শতক এই ইতিহাসটাকে ধরে লিখছেন নোহা হারারি।
তখন তিনি বলছেন যে পৃথিবীতে মানুষ যে আক্রমণগুলোর শিকার হয়েছে বারবার, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মহামারী, মানে এই এই রোগের দ্বারা আক্রান্ত হয়েছে, আর মন্বন্তর দ্বারা আক্রান্ত হয়েছে, আর আক্রান্ত হয়েছে যুদ্ধ দ্বারা, অর্থাৎ কৃত্রিম ভাবে মন্বন্তর তৈরি করা এবং কৃত্রিম ভাবে যুদ্ধ দ্বারা। আর আমি ধরে নিচ্ছি অতীত বলছে যে মহামারীগুলো, রোগের দ্বারা যে মহামারী সৃষ্টি হয়েছে সেগুলো প্রাকৃতিক ধরে নেওয়া যাচ্ছে, কোট আনকোট, এবারেরটা বাদ দিয়ে এবারটা বিতর্কিত এখনো পর্যন্ত। তো এই যে তিনটে, মন্বন্তর, যুদ্ধ এবং যে রোগের আক্রমণ বা জীবাণুর আক্রমণ, এই যে লড়াই সেটা মানুষ করেছে। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমাদের, আমি এটা অনেক জায়গাতেই বলি যে থিয়েটারটা বাঁচিয়ে রাখেন কারা? থিয়েটার একটি শিল্পকলা, একটি পারফর্মিং আর্ট, একটি প্র্যাকটিস, একটি চর্চা, একটি অনুশীলন এবং প্রয়োগ, যা আর মেধা, শ্রম, দক্ষতা দিয়ে প্রকাশিত হয়, এবং এটা বাঁচিয়ে রাখেন মানুষ। এবং এই মানুষ কখনোই অন্য গ্রহের কেউ না, অন্য উপগ্রহের কেউ না, বা অ্যালিয়েন না, এবং সুপার পাওয়ার দ্বারা পরিচালিত কোনো একটা জন্তু না। মানুষ এই পৃথিবীর মধ্যে উপস্থিত একটি একটি প্রজাতি, একটি মানে অ্যানিমেল প্রজাতি। তারা সেই তার বুদ্ধিমত্তাকে খাটিয়ে একটা জায়গায় পৌঁছেছে, ডমিনেট করছে সারা পৃথিবীকে, অন্যান্য অ্যানিমেলকে, সারা পৃথিবীকে। তা এই মানুষ তো পৃথিবীর সামাজিক জীব, অর্থাৎ সমাজের মধ্যে যা ঘটনাগুলো ঘটবে সেই প্রত্যেকটি ঘটনার সঙ্গে তাকে রিলেট করতে হবে, অর্থাৎ সে সম্পর্কযুক্ত, অর্থাৎ এর বাইরে সে নয়। আর এই বাইরে নয় বলেই যে মানুষটা থিয়েটার করেন সেই মানুষটাও সামাজিক অনেক ধরনের যে ঘটনা বা দুর্ঘটনাগুলো বা ব্যতিক্রমী ঘটনাগুলো ঘটে তার সঙ্গে জড়িয়ে যান। এটা খুব স্বাভাবিক। ফলে আমরা যদি মনে করি একজন থিয়েটার কর্মী হিসেবে যে আমরা এর বাইরে রয়েছি, আমরা একটু উচ্চ জায়গায় রয়েছি, বা আমরা একটুখানি সফিস্টিকেটেড কিছু মানুষ যারা থিয়েটার করি, বা আমরা একটু আলাদা, হ্যাঁ, তাহলে তাহলে পরেই গন্ডগোলটা ঘটে যাচ্ছে, অর্থাৎ বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। যে কারণে গৌতম মুখোপাধ্যায় যখন বললেন যে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা, যে সত্যি কথা বলতে যে থিয়েটার তো তার কন্টেন্টের জায়গা থেকে, তার বিষয় এবং প্রয়োগের নির্বাচনের জায়গা থেকেই তো সোশ্যাল ডিস্টেন্স অনেকদিন থেকেই ডিস্টেন্সের মধ্য দিয়ে যাচ্ছে, সামাজিকভাবে দূরত্ব তৈরি করতে শুরু করেছে। এইটার কারণের জায়গাটায় আমার বক্তব্য যে আমরা যারা এটা করেছি, আমরা যারা অতীতে করেছি বা আজও করে চলেছি থিয়েটারের মানুষেরা, আমরা নিজেরা নিজেদেরকে কখনো কখনো ভাবি যে এই সমাজের মধ্যে একটা অন্য কোনো স্তরের মানুষ, এবং আমাদের বাইরে যে কোটি কোটি মানুষেরা দর্শক হিসেবে আছেন বা বাসিন্দা হিসেবে আছেন এই পৃথিবীতে, তারা আমাদেরকেও মনে করেন যে এরা বোধহয় একটু আলাদা জাতের কিছু, ও বাবা ওদের কাছে বেশি যাওয়া যাবে না, ওদের সঙ্গে বেশি কথা বলা যাবে না, এরা কাইন্ড অফ একটা অন্য ধরনের কিছু, বা আমি যদি বলি বুদ্ধিজীবীর একটা আলাদা জাত। এই জায়গাটাই আমাদেরকে সামাজিকভাবে দূরত্ব তৈরি করতে সাহায্য করেছে দীর্ঘ কাল ধরে। ফলে সেই দূরত্বের জায়গা থেকেই আজকে একটা অস্তিত্ব নিয়ে আলোচনার প্রসঙ্গ ঘটছে। এবারে এই আলোচনার ক্ষেত্রে অস্তিত্ব বিপন্ন আমাদের থিয়েটারের মানে কোন থিয়েটারের, এখানে যে বিষয়টা রাখা হয়েছে এই মুহূর্তে থিয়েটারের অস্তিত্ব, এটা কি লার্জার অ্যাসপেক্টে সারা বিশ্ব থিয়েটারের অস্তিত্বের কথা বলা হয়েছে, নাকি দেশীয় থিয়েটারের অস্তিত্বের কথা বলা হয়েছে, নাকি আমার বাংলা বা বঙ্গের থিয়েটার, এই পশ্চিমবঙ্গের যে নাট্যচর্চা হয় তার অস্তিত্বের কথা বলা হয়েছে, সেটা ক্লিয়ার না। সেক্ষেত্রে যদি ছোট করে নিয়ে আসা যায়, কারণ বিস্তারিত বলার কোনো অবকাশ নেই, যেহেতু একটা প্রযুক্তিগত ব্যাপার আছে, সমস্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলছি যে যদি ধরে নিই যে বাংলা থিয়েটার, সেখানে আমি শ্রদ্ধেয় গৌতম মুখোপাধ্যায়ের কথার প্রসঙ্গে আমি দুটো কথায় ডিফার করব আমি এই অস্তিত্বকে বিশ্লেষণ করার ক্ষেত্রে, এবং এটা প্রাসঙ্গিক ভাবেই করব, যারা শুনছেন তারা বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে গ্র্যান্টের প্রসঙ্গ বা সরকারি সহায়তার প্রসঙ্গ গৌতম দা তুলেছেন, খুবই ঠিক কথা। কিন্তু আমি যদি নিরীক্ষা করি, আমি যদি পরীক্ষা করি, আমি যদি পরিসংখ্যান দেখি, তাহলে দেখা যাবে আজও পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকার দ্বারা আর্থিক সহায়তা প্রাপ্ত যে নাট্যদলগুলি রয়েছে তাদের সংখ্যা খাতায় কলমে 300 থেকে সামান্য বেশি। পশ্চিমবঙ্গ সরকারের সহায়তার কথা, আর্থিক সহায়তার কথা বলা হয়েছে, তার যদি লিস্ট বা তালিকা দেখা যায়, তাতেও পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে তার সংখ্যাটিও 300 বা তার আশপাশে বা তার কাছাকাছি বা কম বেশি। তাহলে কি আমরা ধরে নেব যে আমাদের বঙ্গের থিয়েটার চর্চা যারা করেন তাদের সেই নাট্যদলের সংখ্যা মাত্র 300?
বা 300-র কাছাকাছি বা 300 থেকে মাত্র বেশি যারা গ্র্যান্ট পান তারাই নাট্যচর্চা করেন। আমাদের এখানে বুঝতে ভুল হচ্ছে, এবং এই ভুলটা আমাদের ভুল নয়, আমাদেরকে ভুল করানো হচ্ছে। আমি একদম স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, প্রত্যেক সিনিয়রের প্রতি আমার, এখানে যারা সিনিয়ররা আছেন তারা প্রচন্ড প্রাজ্ঞ এবং জ্ঞানী এবং অভিজ্ঞ, তাদের প্রতি আমি করজোরে ক্ষমা চেয়ে একটা কথা বলি। আমার রিয়েলাইজেশনে, আমার 26 বছরের জার্নি মাত্র, আমার মনে হয়েছে যে একটা সিস্টেম, রাষ্ট্রগত কাঠামো, একটা প্রশাসনিক সিস্টেম, রাষ্ট্রীয় সিস্টেম, অ্যালং উইথ বিজনেস বা ইন্টারন্যাশনাল যে ব্যবসায়িক সিস্টেম, মার্কেটিং পলিসি, একটা সূক্ষ্মভাবে আমাদের এই সোসাইটির মধ্যে এমনভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে যে আমরা বারবার যেন চোখের সামনে বিভিন্ন মিডিয়ায় দেখতে পাই যে, বা শুনতে পাই, বা বারবার শুনতে শুনতে দেখতে দেখতে বলিও, আমরা থিয়েটারের লোকেরা বলি যে হ্যাঁ এরাই থিয়েটার করে, এদের নিয়েই আলোচনা করি। অর্থাৎ 300টা নাট্যদল বা 300-এর প্লাস নাট্যদল যারা গ্র্যান্ট পায় তাদের নিয়েই আলোচনা করি। কিন্তু যদি বাংলা জুড়ে ঘুরে বেড়াই তাহলে দেখব গ্র্যান্ট না পেয়েও 30 বছর, 40 বছর, 50 বছর, 20 বছর, 10 বছর, 15 বছর বহু বহু নাট্যদল তাদের ঘাম, রক্ত, তাদের সমস্ত মেধা, শ্রম, সমস্ত কিছু দিয়ে দিনের পর দিন এমন অনেক নাট্য চর্চা এবং প্রয়োগ আমাদের সামনে ঘটিয়ে যাচ্ছে, যা আজকের এই যে যে যাকে বলবো দানবীয় কমিউনিকেশনের যুগে, দানবীয় কমিউনিকেটিং মিডিয়ার এই যে গিলে ফেলার যুগে তারা সামনে আসছে না। ফলে আমি আমার প্রতিদিনকার জীবনে যদি আমি না দেখতে পাই সেই নাট্য বন্ধুদের, যদি আমি না দেখতে পাই সেই নাট্য দলের কার্যকলাপকে, তাহলে আমি কি করে বুঝবো যে বাংলাতে এখনো হাজার হাজারের সংখ্যায়, হাজারের কোঠাতে নাট্যদল আছে যারা গ্র্যান্ট পায় না, কিন্তু তারা নিয়মিত নাট্যচর্চা করেন, এবং তাদের মধ্যে বহু নাট্যদল গ্রামে গঞ্জে প্রান্তরে নগরের কোনায় কোনায়, যা যেখানে তাদের থিয়েটার চর্চা করে এবং মূল্যবান থিয়েটার চর্চা করে নিঃশব্দে নিঃশব্দে। তাহলে কি আজকের আমরাও কি থিয়েটারের, এই যে আমরা কথা বলছি তথাকথিত আমরা কি থিয়েটারের মানুষেরা কি তাদের জায়গা থেকে আদর্শচ্যুত হলাম যে ওই কমিউনিকেটিং মিডিয়ার গুলিটাকে আমরাও খেয়ে নিলাম? এবং খেয়ে বলছি যে অস্তিত্ব বিপন্ন, কারণ ওই 300টা দল গ্র্যান্ট পায়, তারা গ্র্যান্টের কথা, সেই কথাই আলোচনা করছি। আমি এর বাইরে আলোচনা করতে চাই বা এই বাইরের কথা বলতে চাই, এদের বাইরেও যে অস্তিত্ব আছে যাদের, তাদের কথা বলতে চাই। কারণ আপনারা যারা সিনিয়র আছেন, বিশেষ করে আমি বলবো যে গৌতম সেনগুপ্ত, গৌতম মুখোপাধ্যায় এবং আশিস গোস্বামী, যারা 70-এর দশক দেখেছেন, তারা দেখেছেন বা আমাদের বাংলার টালমাটাল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিস্থিতি মধ্য দিয়ে গেছেন এবং তখনও শিল্প চর্চা করেছেন, তারা জানেন। এবং এই কথাতে উঠে এসেছে গৌতম মুখোপাধ্যায়ের, মুরারি বাবুর কথা উঠে এসেছেন, শরৎ দত্তের কথা উঠে এসেছেন, ইত্যাদি ইত্যাদি। তারা জানেন যে নকশাল আন্দোলন বা বাংলার সামাজিক ডেমোক্রেটিক আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন করেছেন এরকম বহু মানুষ যারা আজকে অন্ধকারের অতলে রয়েছেন, তারা ঘরের মধ্যে বসে আছেন, কিন্তু তাদের মেধা, তাদের মনন, তাদের প্রজ্ঞা, তাদের সমস্ত রকমের চেতনা অনেক উচ্চ আসনে ছিল। তারা শুধুমাত্র হাইলাইটেড হয়নি, তাদেরকে হাইলাইট করা হয়নি, তাদেরকে সামনে তুলে আনা হয়নি বলে তাদেরকে কেউ জানেন না। তার মানে কি আমার মেধা শেষ হয়ে গেছে? তা তো নয়, তা তো নয়। তাহলে আমাদের প্রয়োজন আজকে যদি রূপকল্পের এই আলোচনায় যে এই মুহূর্তের থিয়েটারের অস্তিত্ব নিয়ে যদি আলোচনা করি আমি, তাহলে আমি অনেক বেশি আলোচনা করব সেই থিয়েটার চর্চাকারীদের যাদেরকে কেউ দেখেননি, যাদের সম্বন্ধে কেউ জানেন না, যাদের সম্বন্ধে একটা কণাও তারা শোনেননি, যাদের ডেরাতে, যাদের আস্তানায় গিয়ে, যাদের স্পেসে গিয়ে কোনোদিন দাঁড়াননি, তাদের সম্বন্ধে আলোচনা করব। তারা নীরবে নিভৃতে কাজ করে, সেই ভয়েসটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাহলে বোঝা যাবে যে না, আমার থিয়েটারের অস্তিত্ব এখনো আমার মতো করে আমার বাংলায় টিকে আছে। ওই 300টা নাট্য দলের তালিকার অস্তিত্ব নয়, তাদের বাইরে শত শত অস্তিত্বের সন্ধানে আমরা যেতে পারি। আর এখানে কেন খামতির জায়গাটা হচ্ছে আমাদের মতো মানুষদের। আমি একটা থিয়েটার পত্রিকা প্রকাশ করি, আশিস দা থিয়েটার গবেষণা করেন, আপনারা গৌতম দা নাট্য চর্চা এবং প্রয়োগের কাজ করেন, প্রদীপ দা প্রয়োগের কাজ করেন। আমার ব্যক্তিগতভাবে প্রথম দিন থেকে একটাই জায়গা ছিল, সেটা হচ্ছে যে ভয়ঙ্কর আগ্রাসী মার্কেটিং ইকোনমি, যে ভয়ঙ্কর আগ্রাসী মার্কেটিং ইকোনমি, বাজার সর্বস্ব অর্থনীতি বারবার স্টার তৈরি করার চেষ্টা করে, স্টারকে সামনে এনে দিয়ে বলে এই লোকটাই হচ্ছে সব থেকে বেশি দক্ষ, সব থেকে বেশি গুণী এবং সব থেকে বেশি প্রয়োজনীয়। আমি তার বাইরে গিয়ে, তাকে সম্মান জানিয়েও তার বাইরে গিয়ে, যদি সে দক্ষ হয়, থিয়েটারের ক্ষেত্রে যদি ধরে নিই, তার বাইরে গিয়ে যে আরো আরো মানুষেরা
সেই স্তরের বিভাজনের মধ্যে তলায় রয়ে গেছেন, কিন্তু তাদেরও দক্ষতার সীমা নেই। তাদের সঙ্গে চর্চা করতে চাই, তাদের কথা বলতে চাই। তাহলে কিন্তু আমার অস্তিত্বের জায়গাটার যে সংকট নিয়ে আমরা ছোট্ট একটা জায়গায় বসে আছি, যে ছোট কয়েকটা দলের কথা বলছি, যে কয়েকটা দলের কথা বলছি, তাদের পাওয়ারের কথা বলছি, মনিটারি পাওয়ারের কথা বলছি, অর্থনীতিতে তারা যেভাবে স্বাবলম্বী হচ্ছে গ্র্যান্ট নিয়ে ইত্যাদির কথা বলছি, সেটা কিন্তু সেইখান থেকে কিন্তু একটা অন্য ভয়েস বা অন্য বার্তা উঠে আসে, যে আমার থিয়েটারের সেই প্যারালাল যে মানুষেরা রয়েছেন, যাদেরকে আমরা আনতে পারি না, কথা বলতে পারি না, তাদের কথা প্রয়োজন। আমি এই প্রসঙ্গে নিয়েই ধরেই একটা শুধু আরেকটা জায়গা থেকে একটুখানি টাচ করতে চাই, আমি ছেড়ে দেবো একটুখানি বলেই। সেটা হচ্ছে যে করোনা যে নামক যে জীবাণুটি বা ভাইরাসটি কথা বলা হচ্ছে, এটি অতীতের থেকেই আমাদের এখানে আছে, আমাদের সঙ্গে সহবাস করে। আমাদের প্রকৃতিতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, তাদের সঙ্গে সহবাস করে। একজন বায়োলজি স্টুডেন্ট হিসেবে, বায়োলজি পড়াই বলে যে জানি, আপনারা জানেন, আপনারা যেহেতু পড়াশোনা এই বিষয়ে চর্চা করেন, যে করোনা ছিল, আছে এবং থাকবে। এবং আমি ব্যক্তিগতভাবে একটু কাব্যিকভাবে লেখার চেষ্টা করেছিলাম বা বলার চেষ্টা করি, লিখছিও, যে এরা এরা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন। এরা কোটি কোটি বছর এই পৃথিবীটাকে চেনে। ফলে সেখানে দাঁড়িয়ে তারা তাদের মতো করে রাস্তা খুঁজে কার সঙ্গে সহবাস করা যায়। এই জীবাণুদের কাজই হচ্ছে তাই। ফলে স্বাভাবিকভাবে যীশুখ্রিস্ট, অ্যাকর্ডিং টু ইতিহাস অনুযায়ী যদি বলি, ইতিহাসকে ধরে, যে যীশুখ্রিস্টের আগে প্রায় 450-500 বছর, যীশুখ্রিস্টের জন্মের মানে জিরো, যখন আমাদের খ্রিস্টের জন্ম জিরো ধরি, সেখান থেকে প্রায় 450 বছর আগেও কিন্তু আমার এখানে এই পৃথিবীতে প্লেগ অফ এথেন্স ভীষণ ভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তখন ছিল প্লেগ, পরবর্তীকালে 2006 নাগাদ আবিষ্কার করা হয় যে সেখানে একটা ব্যাকটেরিয়ার প্রবলেম তৈরি হয়েছিল, সেটা অন্য কথা। এবং তার পর থেকে শুরু করে প্রতি মুহূর্তে পৃথিবীর বুকে এই বিউবনিক প্লেগ, ব্ল্যাক ডেথ থেকে শুরু করে, আমাদের দেশে বাংলায় কলেরা থেকে শুরু করে, যে গুটি বসন্ত থেকে শুরু করে স্প্যানিশ ফ্লু, সমস্তটাই আমাদের এই পৃথিবী জুড়ে আক্রমণ করেছে। আজকে সে তারই একটা পথ ধরে ওদেরই বন্ধু বান্ধব আমাদেরকে নিয়ম মাফিক আক্রমণ করেছে, এবং এটা স্বাভাবিক, ঘটনাটা ঘটবেই এবং আগামী দিনেও ঘটবে। কিন্তু তার মানে এই নয় যে সমস্ত পৃথিবী জুড়ে এই ইতিহাস যেটা বলছে, প্রায় 2500, যদি আমি কম বেশি 2500টা ধরে রাখি, 2500, 2000, 400-500 বছরের ইতিহাস ধরি, তাহলে তাতেও দেখা যাচ্ছে যে সংস্কৃতি চর্চা বা থিয়েটার চর্চা বা আমার যে কোনো ধরনের মেধা চর্চার কিন্তু কোনো রকম কোনো ঘাটতি বা কামতি আমরা লক্ষ্য করিনি। কিন্তু তাহলে আজকে দাঁড়িয়ে কেন আমরা অস্তিত্বের সংকটের কথা বলছি? এই অস্তিত্বের সংকটটা আসলে গভীরভাবে চিন্তা করলে, গৌতমদার কথা ধরেই, আমার মননের সংকট, আমার নিজের প্রতি নিজের কনফিডেন্স বা আস্থার সংকট, যেটা অতীতেও ছিল, আজও আছে। আমি নিজেকেই নিজে বিশ্বাস করি না। একজন নাট্যকর্মী হিসেবে আমি কতটা, একজন নাট্য গবেষক হিসেবে আমি আর কি, ব্যক্তিগতভাবে একজন নাট্য নির্মাতা হিসেবে, একটা পত্রিকা সম্পাদক হিসেবে, একজন নাট্য জন হিসেবে আমি নিজে কতটা পারদর্শী, নিজে কতটা দক্ষ, নিজে কতটা মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারি আমার আর্ট দিয়ে, আমার সংস্কৃতি চর্চা দিয়ে, অর্থাৎ আমার আর্ট এবং কালচার, অর্থাৎ শিল্পের সঙ্গে সংস্কৃতির যে সংযোগ ঘটে, সেই সংযোগটা কতটা আমি ঘটাতে পারছি এবং তার জন্য কতটা মানুষের কাছাকাছি পৌঁছতে পারছি, আস্থাভাজন হতে পারছি। আস্থাভাজন মানে কোনো আমি রাজনৈতিক আস্থাভাজন হওয়ার কথা বলছি না, বলছি শিল্পের মাধ্যমে আস্থাভাজন হওয়া, আমার প্রতি আস্থা রাখতে পারছে, বিশ্বাস রাখতে পারছে, তার ঘাটতি, এ ঘাটতি দীর্ঘদিনের, এটা অতীত থেকেই চলেছে। এবং তার মধ্য থেকেই আমি আবারও বলছি যে অনেকেই এই কাজটা করে চলেছেন নীরবে, তাদের কথা তুলে আনা হোক। এবং সেই কাজটা করার ক্ষেত্রে আমি মনে করি, আমার বাংলা থিয়েটার নিয়ে যদি থিয়েটারের অস্তিত্ব নিয়ে কথা বলতে হয়, তাহলে প্রাথমিকভাবে এই আলোচনায় উঠে আসা উচিত যে এই প্যান্ডেমিক নয়, কোভিড-19 নয়, করোনা নয়, ভাইরাসের আক্রমণ নয়, সোশ্যাল ডিস্টেন্স কথাটা বলা হচ্ছে সেটাও নয়, রাষ্ট্রের যে তৈরি করে দেওয়া যে কাঠামো সেটাও নয়। কারণ রাষ্ট্র বারবারই চাইবে, বাধা দেবে যে আমাদের মতো সংস্কৃতি চর্চাকারী বা আমরা যে সংস্কৃতি চর্চা করি তাকে কমাও, তাকে সাইফার করো, তাকে একটু পিছিয়ে রাখো। এটা অনেক, তার মধ্যে একটা রাজনৈতিক কারণ আছে, রাষ্ট্রীয় কারণ আছে, অনেক রকমের কারণ আছে, সেটা আপনারা জানেন। কিন্তু যেটা আমাদের জরুরি সেটা হচ্ছে যে আমাদের খুঁজে নেওয়া জরুরি যে প্রকৃত অর্থে কারা থিয়েটার চর্চা করে। এবং গৌতম দার শেষ কথাটা যেটা বললেন, আমি সেটা ধরে বলি যে গৌতম দা কলকাতা শহরে হয়তো একটা দুটো কাজ ইতোমধ্যে বিগত সময়ে দেখেছেন, এই লকডাউনের সময় হয়েছে, কিন্তু কলকাতা শহরের বাইরে বৃহত্তর বঙ্গে কিন্তু বহু বহু জায়গায় সরকারি বিধিনিষেধটা মেনেই থিয়েটারটা কিন্তু চর্চার কাজ শুরু হয়েছে অনেক দিন আগে থেকে। মে মাসের 18 তারিখ থেকে এই বঙ্গে থিয়েটার প্রদর্শনের কাজ শুরু হয়েছে, মে মাসের 18 তারিখ থেকে। এবং সেক্ষেত্রে
প্রশাসনিক জায়গা থেকে তারা জানেও, এবং সেক্ষেথে কিন্তু তার সুষ্ঠুভাবেই কিন্তু মানুষ চেয়েছে, মানুষ দেখেছে, মানুষ ইনভলভ হয়েছে সেই কাজের সঙ্গে, সেটা জেলায় জেলায় হয়েছে। এবং সেই তারই পথ ধরে কিন্তু আজকে কিন্তু বহু বহু নাট্যদল চিন্তা করছেন, এগিয়ে আসছেন সাহস করে যে না, থিয়েটারকে মানুষের কাছে পৌঁছানো চাই। এবং সেক্ষেত্রে যদি সামাজিক যে সমস্যা, এই মুহূর্তের যে সংকট, তাকেও যদি ভর করে বা তার উপর নির্ভর করেও যদি সেই প্লে মানুষের সামনে নিয়ে যাওয়া যায়, সেই প্রযোজনা মানুষের সামনে নিয়ে যাওয়া যায়, সেটাও খুব জরুরি। এবং আমি মনে করি, আমি বিশ্বাস করি বা বিশ্বাস করব যারা এই কাজটা করছেন তারা খুব সৎভাবে এই কাজটা করছেন, শুধুমাত্র গ্র্যান্ড পাওয়ার জন্য, কিছু কাগজ তৈরি করার জন্য নয়, শুধুমাত্র আদর্শের গুলিগুলো ওই দিন স্পেসে বসে বলা নয়, তারা যেন তাদের জীবনের চর্চার মধ্যে আনেন, আর যেন তারা খোলা মনে আরো আরো সেই সকল হারিয়ে যাওয়া স্পেস, হারিয়ে যাওয়া মানুষ, হারিয়ে যাওয়া জনপদ, হারিয়ে যাওয়া সংস্কৃতির সঙ্গে সম্পর্ক রাখেন। না হলে পরে যে অস্তিত্বের সংকট দীর্ঘদিন ধরে হয়েছে, যা আজকের নয়, এই 6 মাসের নয়, এই অস্তিত্বের সংকট 6 মাসের নয়, সেই অস্তিত্বের সংকট আরো জোরদার হবে আগামী দিনে, আরো বাড়বে। এবং সেই জায়গা থেকে কবির সুমন, মানে বর্তমানের কবির সুমন আর অতীতের সুমন চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত গান, যখন তিনি সুমন চট্টোপাধ্যায় ছিলেন, তার দুটি লাইন খুব গুরুত্বপূর্ণ, যিনি বলেছিলেন যে সুনীল গাঙ্গুলির দিস্তে দিস্তে লেখা কত কবি মরে গেল চুপি চুপি একা একা আমাদের জন্য, শুধু আমাদের জন্য, আমরাই আমাদের শত্রু, আমি আমার শত্রু, আমি আমার আয়নায় দেখি না আমি কে, আমি কি থিয়েটার কর্মী, আমি কেন থিয়েটার করছি, আমি কি জায়গা থেকে থিয়েটার করছি, আমি থিয়েটারকে মাপি দামের দাড়িপাল্লায়, মূল্যের দাড়িপাল্লায় মাপি না। এটা খুব ইম্পর্টেন্ট আজকের সময়ে। মূল্য আর দামটা গুলিয়ে ফেলা হচ্ছে, দাম এক জিনিস আর মূল্য আরেক জিনিস। সেই মূল্যবোধ, মূল্য আদর্শ যদি কিছুটা পরিমাণও আসে তরুণ প্রজন্মের কাছে, আজকের সময়ের মানুষদের মধ্যে, এবং যদি খুঁজে পাওয়া যায় সেই মানুষগুলো যারা চুপি চুপি একা একা মরে যাওয়ার মতো করে থিয়েটারটা করছেন, কিন্তু আজও থিয়েটার করছেন তার জায়গা থেকে, তাদের খোঁজ যদি নেওয়া যায়, তাহলে যারা হাইলাইটেড হয়, যাদের মাথায় আলোগুলো পড়ছে, বারবার তারা উঠে আসছেন, তাদের সাথে সাথে বৃহত্তর বঙ্গের থিয়েটারের অস্তিত্বটাও খুঁজে পাওয়া যায়। সে অস্তিত্বের ধূপপুকানি আমি অন্তত শুনতে পাই বাংলা জুড়ে ঘুরে এবং সেখানে পৌঁছে। ধন্যবাদ। খুব ভালো বক্তা, খুব সুন্দর ব্যাখ্যা দিলেন অভিক। তো অভিকে একটু প্রবলেম হচ্ছে, আমরা অভিকে মুখ টুক নানা টানাগুলো দেখতে পাচ্ছি না, একটু মোবাইলে প্রবলেম হচ্ছে। সেটা তো হাত পা নাড়ছি তাই, হাত নাড়ছি তাই। আচ্ছা, এখন হাত নাড়ছো না, সেটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমাদের যেটা বক্তব্য, ঠিক একটা পয়েন্ট অভিক বলেছে, খুব সুন্দর পয়েন্ট। সেটা হচ্ছে আমরা যে থিয়েটারের অস্তিত্বের কথাটা বলেছি, বিপন্নের কথাটা বলেছি, তো সত্যি সত্যি আমরা কিন্তু খুব অ্যাব্রড জায়গায় যেতে চাইছিলাম না। আমরা এই বাংলার মধ্যেই থাকি, বাংলার অনেক তথ্য তোমার কাছ থেকে আমরা পেলাম, এটা আমরা ঋদ্ধ হলাম, ভীষণভাবে ঋদ্ধ হলাম। যাই হোক, আমি পরবর্তী বক্তার কাছে যাবো। একটা কথা বলিনি যে একটু আলোচনায় উঠে আসুক। সত্যি সত্যি তো প্রান্তিক জায়গায় অনেক থিয়েটার কাজকর্ম শুরু হয়েছে, সে খবর আমরা রাখি, এবং তারা ভালো ভালো কাজ করছেন, এবং সেই বিধিনিষেধ, সরকারি বিধিনিষেধ মেনেই তারা কাজ করছেন। 15 জন, 10 জন, 20 জন দর্শকদের মাঝখানে কাজ করছেন, সে খবর আমরাও রাখছি, এবং তুমি আরো বেশি রাখো। তুমি এটা নিয়ে খুব কাজ করো বলে আর রাখো, আমাদের এই সংবাদটা দিচ্ছে, এবং যারা শ্রোতা, যারা দর্শক দেখছেন শুনছেন, আশিসদা তো আছেনই, আশিসদার কাছে তো যাবই। তো যাই হোক, এই তথ্যগুলো আমরা পেলাম। নিশ্চয়ই গৌতম মুখোপাধ্যায় শুনছেন আমরা সবাই, শুনছে দর্শক, শুনছেন শ্রোতা, দেখছেন শ্রোতা, শুনছেন শ্রোতা। যাই হোক, এবার আমরা যাব নাট্যকার এবং দীর্ঘদিনের নাট্যকর্মী, উনি নাট্যকর্মী বলতে এটা খুশি হন আর কি, এটা বলাতে, আমি নাট্যকর্মী, তার কাছে যাব, এবং অন্তরঙ্গ থিয়েটারের প্রবক্তা প্রতিকৃত মাননীয় গৌতম সেনগুপ্ত। যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা আয়োজক রূপকল্প এবং তার কর্ণধার প্রদীপ ঘোষ, তাদের প্রত্যেকের আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন, এবং যারা আমাদের কথা শুনছেন এবং শুনবেন তাদের অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। আমি বক্তা নই, আমি আমার মতো করে যে কথাগুলো বুঝি সে কথাগুলোর অনেক কিছুই পূর্ববর্তী দুজন বলে দিয়েছেন। গৌতম বাবু
এবং অভিকবাবু, আমি তার পুনরাবৃত্তি করতে চাই না। কে থিয়েটারকে কিভাবে দেখছে সেটা তার নিজের ব্যাপার, তার নিজের বোধের ব্যাপার, তার নিজের দর্শনের ব্যাপার। আমি কি করব? প্রশ্ন হচ্ছে আমি কি করব? এই যে অসুখটা এসেছে, অবশ্যই এটা প্রাকৃতিক কারণে এসেছে। আমি বিজ্ঞানের ছাত্র নই, কিন্তু আমার বিজ্ঞানের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন, জ্ঞানীগুণী মানুষরা আছেন, তাদের সঙ্গে কথা বলে আমি এটুকু পেয়েছি। এবারে দেশ চালান, প্রত্যেকটি দেশ চালান সেই সেই দেশের সরকার। সরকারের বিধি নিষেধ কিছু থাকে, বিভিন্ন সময় থাকে। ইমার্জেন্সিতে ছিল, আমরা থিয়েটার করেছি, লুকিয়ে করেছি। এমন দেশের কাহিনী আমাদের কাছে জানা আছে যে দেশে লিবার্টি কথাটা উচ্চারণ করা অপরাধ ছিল। আমরা জানি যে তারা নাটক করতে এসে নাটকের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখালেন, কিন্তু তাদের লক্ষ্যবস্তু ছিল ওই লিবার্টি। শেষকালে পারফর্মাররা পরপর দাঁড়িয়ে গেলেন, প্রত্যেকের গায়ে গলায় একটা প্ল্যাকার্ড ঝুলছে, তাতে লেখা লিবার্টি। সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে পালিয়ে চলে গেলেন, আত্মগোপন করলেন। একটা সময় আসে যখন এভাবে বাঁচতে হয়, কিছু করবার থাকে না। তাহলে এই মুহূর্তে আমরা কি করব? এইটা আমার কাছে বড় প্রশ্ন। বড় প্রশ্ন হচ্ছে যে প্রথম কথা হচ্ছে সরকার বারণ করে দিয়েছে যে লোক সমাগম করা যাবে না, কিন্তু সরকার আরেকটা কথা বলেছেন, 2.5 মিটার দূরত্ব রাখার কথা, মাস্ক পরবার কথা। সেগুলো পরে সেই দূরত্ব বজায় রেখে আমরা মঞ্চের বাইরে ঘরে থিয়েটার করতে পারি, একটা ঘরের মধ্যে আমরা করতে পারি, বাইরে যেখানে থিয়েটার তার অস্তিত্ব এই মুহূর্তে টিকিয়ে রাখতে পারে। এবং বরাবরই কিন্তু অস্তিত্ব টিকিয়ে রেখেছে তথাকথিত যাদের যাদের ছবি দেখা যায়, যাদের নাম দেখা যায়, যাদের তথাকথিত প্রতিষ্ঠা আছে, তাদের একটা কথা আছে, ওকে আলোয় এনো না, আলোতে না এনে ওকে মেরে ফেলে দাও। ওই যাদের কথা বলছিলেন তাদের আলোয় আসতে দিও না, তারা ওইভাবে মরে যাক অন্ধকারে। কিন্তু কারো কারো মনে, কিছু মানুষের কাছে তারা বেঁচে থাকেন, তারা থাকবেন। আমার সম্পর্কে বলা হয়েছে অন্তরঙ্গ নাটকের কথা। হ্যাঁ, আমি অন্তরঙ্গ নাটকের মানুষ, আমি মানুষের সঙ্গে অন্তরঙ্গতা চাই। থিয়েটার, গৌতম বাবু বলেছেন, থিয়েটার দর্শক ছাড়া হয় না। সেই দর্শককে যদি দূরে রেখে দিই, অন্ধকারে রেখে দিই, আমার ধরা ছোঁয়ার বাইরে রেখে দিই, তাহলে থিয়েটার শিল্প দাঁড়িয়ে থাকে অভিনয়ের ওপর। অভিনয় করে একজন অভিনেতা, সেই অভিনেতাকে দেখতেই তারা আসেন। সেই অভিনেতাও কিন্তু ওই দর্শকের কাছে পৌঁছতে চান, সরাসরি পৌঁছতে চান। আমরা সরাসরি পৌঁছবো, নিয়ম কানুন মেনে যতটা করা যায়। কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাইছি না, আমরা জানি কাকে আঘাত দিতে হবে, সে কথা আমি নাটকে বলবো, আমি বক্তৃতায় বলার প্রয়োজন মনে করি না। আমার নাটক, আমি এই মুহূর্তে করোনা নিয়ে ভেবেছি, আমি তার উপরে নাটক তৈরি করেছি, প্রদীপ বাবু জানেন। সেখানে আমি বলেছি মানব সভ্যতার কথা। করোনাকে আনলো কে?
মানুষ ছাড়া আবার কে, তারা কোন মানুষ, তাদের চিহ্নিত করা দরকার, বারবার চিহ্নিত করা দরকার। আর আমাদের এই পথেই মানুষের সাথে সরাসরি গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। এইভাবে এই মুহূর্তে থিয়েটারে অস্তিত্বকে রাখতে হবে, অস্তিত্বকে রাখতে হবে আমাদের ব্যক্তিগত চর্চার মধ্যে দিয়ে, আমাদের প্রত্যেকের পড়াশুনোর মধ্যে দিয়ে, পরস্পরের নাটকের দলের ছেলেদের মধ্যে একটা ইন্টারাকশন গড়ে তোলা। এই কাজগুলো কিন্তু আমরা করে যেতে পারি খুব খুব দৃঢ়তার সাথে। এই অবসর কিন্তু আমরা পেয়েছি, সে অবসরটাকে আমরা কে কতটা কাজে লাগালাম আমি বলতে পারবো না। আমি সবাইকে আবার শ্রদ্ধা জানিয়ে, দর্শক সাধারণ শ্রোতাবৃন্দকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার। না, আমরা আবার আলোচনায় আসব, কারণ আমরা প্রথমেই বলেছি যে আজকে যারা এই আলোচনায় অংশগ্রহণ করছেন সমাপ্তি তারাই ঘটাবেন। আমরা পঞ্চম পর্ব করি কি চতুর্থ পর্ব কি ষষ্ঠ পর্ব, যেটা যাই হোক দাঁড়াবে একটা কিছু। তো যাই হোক, গৌতমদা ভালো বললেন, শুনলাম, এবং অভিকের ওই কথাটাও আমি ভীষণভাবে সিস্টেমটাকে নিয়ে একটা নাড়া দিয়েছে অভিক, এটা খুবই ভালো লেগেছে। এটা নিয়েও আমরা যেতে পারি, একটা দীর্ঘ আলোচনা, তো এগুলো খুব বড় ফ্রেমে ব্যাপারটা চলে যাবে আর কি, যার জন্য আমরা আলোচনাটাও সংক্ষিপ্ত করতে চাই। আর মানুষের দীর্ঘক্ষণ ধরে একটা আলোচনা চললে সেটা একটা কোথাও প্রোগ্রাম তাদের কাছে মনে হতে পারে। যাই হোক, আলোচনাটা যদিও বিভিন্ন ভাবে হচ্ছে, কেউ একই ধরনের আলোচনা করছেন না, যার জন্য আলোচনাটা বেশ শুনতে সবাই আগ্রহ প্রকাশ করছেন বলে আমার ধারণা, আমার ভীষণ ভালো লাগছে। যাই হোক, আমি এটাও ভেবেছিলাম, বা আমরা অবশ্যই এটা চিন্তা করেছিলাম, হ্যাঁ, যারা যারা থিয়েটারের সাথে যুক্ত এদের কথাও বলা, বাংলা যেমন আমি বলেই দিলাম আলোচনাটা বাংলার মধ্যে থাক, যেমন যারা থিয়েটারের সাথে যুক্ত প্রফেশনালি কাজ করে রুটি রুজির জন্য, যেমন যাদের পেট চলে থিয়েটারে, তাদের কথাও একটা ভাবার ব্যাপার আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তারা কতটা কি করতে পারছেন, কিভাবে বেঁচে আছেন, তাদের অস্তিত্বের কথাটাও এখানে প্রযোজ্য। আমরা দেখেছি, বিভিন্ন খোঁজও নিয়েছি, এবং যারা একটু স্বাচ্ছন্দ্য সব দিক থেকেই আছেন, স্বাচ্ছন্দ্যে আছেন, তারা অন্যান্য নাট্যকর্মীদের সহযোগিতা করেছেন, নাট্য দলগুলো এগিয়ে এসছেন, সে খবরগুলো কিন্তু আমরা পেয়েছি এবং আমরা সাধুবাদও জানিয়েছি। আবার এটাও ঠিক, মস্তিষ্ক তো একটা খিদে আছে, মস্তিষ্কের খিদেটাও তো আছে, সেই খিদেটাও থিয়েটার দিয়ে অনেকেই যোগান, তাদের অস্তিত্বের কথা আমরা এখানে আনতে চেয়েছি। তো যাই হোক, আমার শেষ বক্তা আশিস গোস্বামী, কিন্তু আশিসদা আসছেন, আশিসদার কাছে যাব শেষ বক্তা। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আশিসদার কাছে যাব শেষ বক্তা। আরেকটা কথা, এরপরে আমরা আমাদের সময়টা কিন্তু বেশ হলো, মানে আমরা প্রায় 1 ঘন্টা কাছাকাছি আলোচনা যাচ্ছি এখন। 53 মিনিট, 53 মিনিট আমার এখানে তাই দেখাচ্ছি, 53 মিনিট। তারপরে আমরা তো এরকম বলেছিলাম আলোচনায় যে ক খ গ ঘ যদি এরকম ব্যক্তি দিয়ে আমরা সংখ্যা দিয়ে থাকি, তাহলে আমরা এরকম বলতে পারি ক যা বলছেন গ কি বলবেন কিছু, খ কি বলবেন, বা খ যা বলছেন গ কি কিছু বলবেন। এরকম একটা 10 মিনিটের আমরা একটা সময় রাখতে চাইছি। আমরা ভালো আলোচনার মধ্যে এসেছি, সময়টাও ঠিকঠাক ধরতেও পেরেছি, মানে আমাদের যা শিডিউলটা টাইম চলে যায় 1.5 ঘন্টার মধ্যে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই। তো শেষ বক্তা কিছু বলছেন না আশিস গোস্বামী, আমি গৌতমদার কাছে যাব। গৌতমদা, আপনার সাথে তো আমার অনেক আলোচনা হলো, আপনি ওই জায়গাটা ছেড়ে দিলেন। কোন গৌতমদা? আমি গৌতমদা বলতে গৌতম সেনগুপ্তর কথায় যাচ্ছি, এবং ওনার 3টি নাটক আমরা এই মানে লকডাউনের সময় পড়েছি, একদম কয়েকজন মিলে ঘরোয়াভাবে পড়েছি। এবং সেদিনকে আমি বলেছিলাম দীর্ঘদিন পর আমার মাথাটা একটু খোলসা খোলসা লাগছে, বড্ড বন্ধ হয়েছিল, একটা অক্সিজেন পেলাম, অনেক বড় করে শ্বাস নিতে পারলাম, এরকম বলেছি। ওনার নাটকটা আমার ভালো লেগেছে, এটা আমরা করার কথাও ভাবছি। আমি বলতে চাইছি, গৌতমদার সাথেও আমার আলোচনা হয়েছিল যে এই মুহূর্তে থিয়েটার নিয়ে যারা বেঁচে আছে, থিয়েটার নিয়ে যারা ওই আমি অর্থে করি কথা বলছি না, ওই 50,000 কি 1.5 লাখ টাকা বা ওই স্যালারি গ্র্যান্ড 6,000 টাকা 10,000 টাকা গুরু, আমি এই দিকে কথা বলছি না। আমি বলছি, আমি যখন মঞ্চে সজ্জার জন্য কাউকে ডাকি, তাকে আমাকে অর্থ দিতে হয়, কারণ তাদের ওটা রুটি রুচি। আমি এই সাউন্ড নিয়ে কাজ করতে যখন যাই, আমি তাকে পয়সা আমার দিতে হয়, তার ওটা রুটি রুচি। তাদের কথাটা যদি কেউ একটু আলোচনায় আসতো, আমার মনে হয় ভালো হতো। গৌতমদা যদি এটা নিয়ে, গৌতম সেনগুপ্তকে বলছি, আপনি যদি এটা নিয়ে একটু বলেন, মানে তার মধ্যে বোধ হয় আশিসদা চলে আসবেন।
এইটা নিয়ে আমি তো নিজে প্রফেসর নই, হ্যাঁ, কিন্তু আমি তাদের যখন কাজ করাই, তাদের প্রাপ্য বা তাদের যে প্রয়োজনীয়তার কথা তারা জানান, সেটা আমি যতটা পারি ফুলফিল করার চেষ্টা করি। দেখা যাচ্ছে কি কিন্তু তারা কেন আপনি 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 এক মিনিট গৌতম দা। হ্যাঁ আশিস দা বলুন, আপনাকে দেখা যাচ্ছে না। ভিডিওটা অন হ্যাঁ করতে যেটা বলুন, ভিডিও। বলছিলাম, দেখা যাচ্ছে হ্যাঁ, না, আমি ভিডিওটা যাই না, আপনি যাই। আমি তো আপনাকে নিলাম। হ্যাঁ আপনি বেরিয়ে গেলেন আশিস দা। আমি হ্যাঁ আমি আপনাকে আবার নিয়েছি। হ্যাঁ আমি নিয়েছি আপনাকে, এবার আপনি একটু দেখুন। আমি বলতে ঠিক আছে, চাইছি এই যে গৌতম দা আপনি বলতে থাকুন। কর্ণকুন্তি করলেন, গৌতম দা বলতে হ্যাঁ থাকুন। হ্যাঁ হ্যাঁ এই যে কর্ণকুন্তি আপনি করলেন, সেখানে তো আপনি লাইভ মিউজিক দেখিয়ে শুনিয়েছেন, মানুষকে দেখিয়েছেন, লাইভ মিউজিক এনেছেন, ব্যবহার করেছেন। তো সেখানে তাদের তো আপনার অর্থ দিতে হয়েছে, তারা থিয়েটারের কাজ করে। আমি এদের কথা বলতে চাইছি, এদের কথা একটু আলোচিত হলে ভালো হয়। সেটা অভিজ্ঞ বলতে পারে, আমাদের গৌতম না আমি মুখোপাধ্যায় বলতে পারে। না আমি একটা কথা বলতে পারি কি, আমি কি বলবো, মানে এক হ্যাঁ মিনিট হ্যাঁ নেব, বলুন। এক দু মিনিট। সেটা হচ্ছে যে যারা থিয়েটারের যে যে কথাটা প্রদীপদা বললেন, যে যাদের কথা বললেন, তারা মূলত থিয়েটারের এই শিল্পের সঙ্গে এক ধরনের আর্টিস্ট, মানে আমি যদি অভিনেতাদের ধরি তাহলে একটা বড় ক্ষেত্র ধরে, যে যারা ফ্রিল্যান্স অ্যাক্টর বা হ্যাঁ অভিনেতা অভিনেত্রী বা ফ্রিল্যান্স নির্দেশকও আছেন, বা অনেক নির্দেশক আছেন যারা এর সঙ্গে সম্পর্কিত, অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত তারা সরাসরি, এবং আরো যারা আছেন তারা টেকনিক্যাল সাপোর্টের মধ্যে আছেন, থিয়েটারের যে টেকনিক্যাল সাপোর্ট সেটার মধ্যে আছেন। বেসিক্যালি সেটা মূলত নির্ভর করে হ্যাঁ বাংলা থিয়েটারে মঞ্চ প্রযোজনার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই মঞ্চ প্রযোজনার ক্ষেত্রে। যেমন আমাদের গৌতম মুখোপাধ্যায় দাদা, উনি যে মেনশন করলেন বাদলদার নাম, বাদল দাস সম্পূর্ণই মঞ্চনাট্য বা প্রসেনিয়াম নাট্যের উপর নির্ভরশীল। এরকম যারা আছেন, অনেকেই আছেন, বহু মানুষ, তারা আজকে সত্যি একেবারেই ব্ল্যাঙ্ক, তারা একেবারেই শূন্য অবস্থায় আছেন, অর্থাৎ মঞ্চনাট্য নেই। এর কারণে আমি ছোট করে এটা বলতে পারি যে ভারতবর্ষে বা বাংলা থিয়েটারে দিনের পর দিন অতীত থেকে শ্রদ্ধেয় মানুষেরাও এই আলোচনাগুলো করে এসেছেন, আজকেও হচ্ছে। এই প্যান্ডেমিকের মধ্যে 5 মাসে অনেক ওয়েবিনার হয়েছে, অনেক আলোচনা হয়েছে, লাইভ আলোচনা হয়েছে, যে পেশাদারিত্ব, যতদিন পর্যন্ত সত্যিকারের পেশাদারিত্বের স্ট্রাকচার বা কাঠামো আমার সেই সোসাইটিতে বা সমাজে শিল্পগতভাবে না তৈরি হবে, ততদিন পর্যন্ত কখনোই একটা থিয়েটারের মতো একটা শিল্প চর্চার উপর 100% নির্ভর করে তার জীবন যাপন বা রুটি রুজি করতে পারবেন না কোনো ব্যক্তি। এটা যদি আমাকে ভুল বোঝেন, আমার কিছু করার নেই, কারণ রাষ্ট্র কাঠামো যা বলছে সেখানে আমি এইটার সঙ্গে যুক্ত করি যে স্বাধীনতার 74 বছরের মাথাতেও আমাকে একটি বাচ্চাকে স্কুলে আনার জন্য চাল ডালের ব্যবস্থা করতে হচ্ছে। স্বাধীনতার 7.5 দশক পরে এরকম যে দেশ, যে দেশে অন্ন বস্ত্র বাসস্থান এখনো টালমাটাল, সে দেশে থিয়েটার নিয়ে রাষ্ট্র কতটা ভাবছে, শিল্প চর্চাকারীদের পেশাদার হওয়ার জন্য কতটা ভাবছে। 333 টাকা পার ডে স্যালারি, ওই স্যালারির কথা বললে যদি যায় ওই 300টা দলের ক্ষেত্রে 6,000 আর 10,000-এর হিসেব, সেটা নগণ্য। ফলে সেখানে দাঁড়িয়ে একটা পেশাদার কাঠামো যদি না থাকে, বিশেষ করে আমি বলবো অর্থনৈতিক যে পরিবর্তন, অর্থনৈতিক সংস্কার, এটা হয়তো বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি বেশিক্ষণ আলোচনা হয়, কখনো আমি বলতে পারি যে কোনো অঞ্চলের, যে কোনো জনপদের, যে কোনো রাষ্ট্রের, যে কোনো রাজ্যের, স্টেটের অর্থনৈতিক পরিকাঠামো যদি সুদৃঢ় না হয়, সেটা রাষ্ট্রগতভাবে বা প্রাইভেট ভাবে, পাবলিক এবং প্রাইভেট দুটো সেক্টরেই, সেই ডেভেলপমেন্ট না থাকলে আপনি পেশাদার থিয়েটার ভাবতে পারবেন না। মহারাষ্ট্র কিছুটা ভাবতে পারে, মারাঠা থিয়েটার, মুম্বাই থিয়েটার, পুনের থিয়েটার ভাবার চেষ্টা করে, দিল্লির থিয়েটার ভাবার চেষ্টা করে, কারণ তার মধ্যে সেখানে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং প্রাইভেট ব্যক্তিগতভাবে যে একটা বাণিজ্যের কাঠামো, অর্থের যে লগ্নি বিলগ্নির কাঠামোটা আছে, এটা খুব খারাপ লাগতে পারে শুনতে। আমি এটা কোনো অন্য কথা বলছি না, যে কোম্পানির কথা বলছি না, কোম্পানি থিয়েটারের কথা বলছি না, আমি বলছি যে অর্থ যদি মানুষের হাতে আসে, সে টিকিট কাটবে, সে যাবে। আবার অর্থ যদি মানুষের হাতে আসে, সেই আর্টিস্ট, সেই শিল্পী বা সেই নির্দেশক তার মতো করে থিয়েটারটা করতে পারবে যেখানে চাইবে। এই অর্থ একটা ফ্যাক্টর, সেটা আমার কথা না, শ্রদ্ধেয় কার্ল মার্কস তার পুঁজিবাদের বিকাশ নিয়ে বারবার বলে গেছেন, শ্রমের বিকাশ নিয়ে বলে গেছেন, শ্রমিক মালিক সম্পর্ক বলেছেন, রাষ্ট্রের সঙ্গে অর্থের সম্পর্ক বলেছেন, এই সবটা অ্যাসোসিয়েটেড উইথ আর্ট অ্যান্ড কালচার। ফলে যে রাজ্যে একটা ব্যারেন অবস্থা,
যে রাজ্যে অর্থ মানুষের হাতে কম, যে রাজ্যের সমাজে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে একটা লিমিটেশন আছে, যে রাজ্যের সংস্কৃতির কাঠামোর মধ্যে প্রবেশ করার আগে জেনারেল সাধারণ পরিকাঠামো যেটা খোলসা করে দিয়েছে, ল্যাংটো করে দিয়েছে কোভিড-19, যে আগে পরিকাঠামোর উন্নয়ন করো, পরিকাঠামোর উন্নয়নে যে 100% টাকা খরচ করে সরকার দেয়, মানে বরাদ্দ করে, তার 40% হয়তো খরচ হয়, 60% খরচ হয় না, অন্য কোথাও চলে যায় আদর্শগত জায়গা থেকে বিচ্যুতির জন্য। তাহলে সেই বেসিক পরিকাঠামোই নেই, সংস্কৃতির খাত কি চিন্তা করবে একটি রাষ্ট্রের সরকার? মানে আমি তাকে বলছি দুর্বল বলে বলছি না, চিন্তা করতেই পারতো, কিন্তু সে করবে না। সেখানে দাঁড়িয়ে ব্যক্তিগত উদ্যোগে আমি আপনারা দেখবেন এইখানে যে মানুষগুলো বসে আছেন, এইখানে গৌতম মুখোপাধ্যায় বা গৌতম সেনগুপ্ত বা টু সাম এক্সটেন্ট পরবর্তী সময়ে প্রদীপ ঘোষ, আপনারা দেখবেন ইতিহাস বলছে ভারত রাষ্ট্রের যে মানুষেরা উজ্জ্বল জায়গায় পৌঁছেছেন লড়াই করে, সেটা সংস্কৃতি দিয়ে হোক, খেলাধুলা হোক, রাজনীতি, যারা সত্যিকারের, তারা কিন্তু ব্যক্তির উদ্যোগ অনেক বেশি ছিল রাষ্ট্রের উদ্যোগের থেকে। এটা আপনি ক্ষমা করবেন, একটু গবেষণা করে দেখবেন, একটু গভীরভাবে দেখবেন, আমি দেখছি ব্যক্তির উদ্যোগ, ব্যক্তির লড়াই অনেক বেশি ছিল। যে মুহূর্তে ব্যক্তি তার একটা জায়গা স্তর পার করে একটা জায়গায় পৌঁছে আলোকবর্তিকা স্পর্শ করছে, তখন রাষ্ট্র হৈ হৈ করে বলছে বাবা বাবা, একে পুরস্কার দাও, একে স্মারক দাও, একে পদক দাও। তার আগে রাষ্ট্র কোনো দায় নেয় না সেই ব্যক্তিটা। না হলে আজকে রিমা দাসের মতো মেয়ে সেই গ্রামে যে এক পেটা খেয়ে লড়াই করেছে খেলাধুলায়, সে যখন বিদেশে যাওয়ার জন্য নাম করলো, একটা রেকর্ড করলো, তখন রাষ্ট্র উদ্যোগ নিল। থিয়েটারের ক্ষেত্রেও তাই, ব্যক্তি উদ্যোগ সবসময় গুরুত্ব পেয়েছে। তাহলে সেইরকম একটা দেশে, সেরকম একটা রাষ্ট্রে কি করে আপনি বলবেন যে একটা মানুষ শুধুমাত্র থিয়েটার করে তার রুটি রুজি চালাবে? এবং সেই সংকট সময়ে যখন থিয়েটার বন্ধ হয়ে থাকছে টু সাম এক্সটেন্ট কোট আনকোট রাষ্ট্রের সিস্টেমে, তখন সে কি করে, কেন সে তার থিয়েটারের এই কর্মপন্থা থেকে বিচ্যুত হয়ে অন্যটায় যাবে না কেন? অন্য কোনো কর্মের মাধ্যমে, অন্য কোনো জীবিকার মাধ্যমে সাময়িকভাবে হলেও যাবে না কেন? এবং এটাকে আমি গর্বের মনে করি। এবং আমি আরেকটা কথা আপনাদের সামনে বলে দিই, এটা নিয়ে একজনের সঙ্গে আমার কথা হয়েছিল, আমাকে ভয়ঙ্কর রকমের আক্রমণের সম্মুখীন হতে হয়েছিল। আমি বলেছিলাম যে পেশাদারিত্বের সংজ্ঞা খুব ভুল হচ্ছে। পেশাদারিত্বের সংজ্ঞার প্রথম পয়েন্ট কখনোই অর্থের সম্পর্ক নয়, সম্পর্ক কমিটমেন্ট, ভালোবাসা, প্রেম, তার 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 প্রতি প্রজ্ঞা, জ্ঞান, বোধ, দক্ষতার, তারপরে আসে অর্থ। সেইটা যদি অ্যাচিভ না করতে পারে, অর্থ পাওয়া যায় না। আমি আমার দক্ষতা, আমি আমার জায়গায় যদি পৌঁছতে না পারি, অর্থ দাবি করতে পারি না। সে যদি কেউ বলে আমার অর্থ চাই, সে সেই জায়গায় পৌঁছেছে কিনা, পৌঁছলে এমনিতেই আসে কোনো না কোনো ভাবে, তার পুঁজির একটা সাশ্রয় হয়, তার একটা সেই অর্থ তার জমা রাখতে পারে, অতীতের ইতিহাস বলছে। সেখানে দাঁড়িয়ে একজন মানুষ তার যদি দক্ষতার জন্য শ্রম না দেন, তার দক্ষতার জন্য যদি মস্তিষ্কের শ্রম না দেন, সময় না দেন, তাহলে পরে তো সে সেই জায়গায় পৌঁছতে পারে না। কাঠামো খারাপ। আমি চাইছি ভালোবেসে থিয়েটার করব, শিল্পের সঙ্গে থাকতে চাই, ডেডিকেশনের জায়গায় ফাঁকিবাজি। সেই ফাঁকিবাজিতে তো আমি তারপরে যখন সংকটে কুয়োর মধ্যে পড়বো, তখন বলবো আমার পয়সা নেই। সেটা তো হতে পারে না। কিন্তু থিয়েটারের মানুষেরা আমার বাংলায়, আমি গর্ব করে বলি, এটা বারবার ঘটেছে, যে কোনো সংকটে থিয়েটারের মানুষরা, সামাজিক সংকটে প্রথম এগিয়ে এসেছে থিয়েটারের মানুষরা। সেটা সাধারণ মানুষের পাশে দাঁড়াক বা থিয়েটারের মানুষের পাশে দাঁড়াক, হাজার হাজার থিয়েটারের মানুষের পাশে হাজার হাজার সক্ষম, অর্থনৈতিকভাবে সক্ষম মানুষেরা পাশে দাঁড়িয়েছে, না জানিয়ে। অনেকে জানেই না কারা কারা সাহায্য করেছে, তাদের নাম যায়নি, কিন্তু তারা করেছেন। এটাও একটা জোর থিয়েটারের। সেই জোরের উপর ভিত্তি করে দুই গৌতমদার কথার সূত্র ধরে আমি আরেকটা কথা যোগ করি, সেটা হচ্ছে সংঘবদ্ধ হওয়াটা খুব জরুরি। আমরা বিচ্ছিন্ন, আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখার প্রক্রিয়া চলে প্রতি মুহূর্তে, এইটা আমরা জেনেও বুঝি না। সেই বিচ্ছিন্ন, হ্যাঁ, সেটা সিস্টেমের মধ্যেও আর একটা সিস্টেম আছে, আমার থিয়েটারের মধ্যেও একটা সেই প্যারালাল সিস্টেম ছোট করে চলে। রাষ্ট্রের সিস্টেমটারই একটা ছোট সংস্করণ থিয়েটারের মধ্যেও একটা তৈরি করে রাখা হয়, যে তুমি ভাই বিচ্ছিন্ন থাকো, ও ওই দিকের, তুমি এই দিকের। সেটাকে যদি এক জায়গায় করা যায়, সেই কনসেপ্টে যদি কিছুটা এগোনো যায়, তাহলে আমরা সম্মিলিতভাবে বাংলা থিয়েটারের একটা জায়গা দেখতে পারি। ফলে সেখানে দাঁড়িয়েই ভাবা যেতে পারে পেশাদারি। হ্যাঁ, আমি আরেকটা কথা বলছি, এখানে আরেকটা কথা বলি আমি, সেটা হচ্ছে যে আমরা জানি পেশাদারিত্বের কথা ভালোভাবে তুমি ব্যাখ্যা দিলে, খুব আমরা মেনে নিচ্ছি, এটা একদম ঠিকঠাকই বলেছো। এছাড়াও আমাদের যে অন্য শিল্পকর্ম বাংলার আছে, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, সেখানেও পশ্চিমবঙ্গ সরকার কিন্তু 40 থেকে 50 হাজার লোকশিল্পীকে প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে থাকে, এবং সেটা সিনিয়র সিটিজেনদের ওটা পেনশন হিসেবে পান, এবং পার প্রোগ্রামে 1000 টাকা করে পান। ধরুন একটা টিম করা হলো, 6-7 জনের টিম, তারা পায়। তাদের তো আজকে সংকট, তাদেরও সংকট, তাদের কিন্তু কিচ্ছু নেই, তারা কোথাও প্রোগ্রামই পাচ্ছে না, কোথাও যেতেই পাচ্ছে না, সরকারের প্রচারও নেই, কারণ একসাথে 5 জন একত্রিত হতে পারছে না, মানুষের মাঝে গিয়ে ওদের অনুষ্ঠান করতে পারছে না, তারাও তো সংকটের মধ্যেই আছে।
আমার তাই মনে হচ্ছে আর কি, শুধু যে এবার আমি বলি, এবার আমি থিয়েটারের একটু বলি প্রদীপ দা, ভালো হ্যাঁ। প্রশ্ন তুলেছেন। আমি একটা প্রশ্ন উল্টো করি দর্শকের কাছে এবং আপনাদের কাছে, যে আজকে এই সমাজ ধরে আমরা নাট্যশিল্পীরা, নাট্যকর্মীরা যেভাবে সংকটের কথা তুলে ধরেছি চিৎকার করে বিভিন্ন ভাবে, কোনো সেই সংখ্যায় কি কোনো লোকশিল্পীদেরকে দেখেছেন বারবার তুলে ধরতে যে আমরা সংকটে, আমরা খেতে পাচ্ছি না? লোকশিল্পীরা তাদের নিজস্ব ঐতিহ্য, নিজস্ব বংশের পরম্পরায়, নিজস্ব ঘরানায় দিনের পর দিন শিল্প চর্চা করেন, এবং তার পাশাপাশি তাদের কোনো না কোনো ভাবে উপপেশা, যদি বলি পেশা হোক বা উপপেশা বলি, সেটা তাদের থাকে। একটা মানুষ যখন যখন অষ্টক গান করেন, তার পাশাপাশি তার সঙ্গে সঙ্গে সে সিজনে ধান রোয়ান, সে নারকেলের গাছ ঝাড়েন, তিনি বাজারে সবজি বিক্রি করেন, তারপরে এবং সে গর্বের সঙ্গে সেই লোকশিল্প চর্চা করেন। আমাদের এখানে দেখে দেওয়া হচ্ছে যে যে যারা ফুল টাইম থিয়েটার ওয়ার্কার না, অন্য চাকরি করে থিয়েটার করে, তারা কিছু বলে, তারা কিছু, তাদের থিয়েটারের ডেডিকেশন নেই। এটা ভুল হচ্ছে। কারণ আমি যদি বলি, অতীত ইতিহাস বলছে বিশ্ব থিয়েটারে একটা মানুষ সকালবেলা জুতো সেলাই করে, অর্থাৎ বাজারে বসে জুতো সেলাই করে, আর সন্ধ্যেবেলা মঞ্চ কাঁপিয়ে দেয়, সে কি শিল্পী না? তার জুতো সেলাই থেকেও ইনকাম হয়, আয় হয়, অর্থ সংসার প্রতিপালিত হয়, কিন্তু সে সন্ধ্যেবেলা এমন শিল্প চর্চা করেন যা মানুষকে বিমোহিত করে। তাহলে শিল্পের সংজ্ঞাটা গুলিয়ে ফেলা হচ্ছে। কিন্তু আমার যে মূল জায়গাটা, আমরা যে কথা নিয়ে আমরা যখন, আমি বলি যে রিহার্সাল রুমে বন্ধুদের আড্ডায়, থিয়েটারের বন্ধুদের আড্ডায়, নিজেদের গাল গল্পে, চায়ের দোকানে আমরা যখন থিয়েটার নিয়ে, শিল্প নিয়ে কথা বলি, সেখানে নেগেটিভ প্র্যাকটিস বেশি হয়। পজিটিভ প্র্যাকটিসের জায়গা থেকে, পজিটিভ দেখার যে জায়গাটা, সেটা কম আলোচনা হয়। বেশি আলোচনা হয় নেগেটিভ আলোচনা, যেগুলো শিল্পকে ডেভেলপ করতে চায় না। সমাজের সঙ্গে শিল্পকে সম্পর্ক কিভাবে গড়বো, সেই আলোচনাটা কম হয়। বেশি আলোচনা হয় কে কতটা পেলো, কে কোন লবিতে গেল, কে কতটা খারাপ করলো, সেইটা। আমরা যদি আমাদের আলোচনাগুলোকে সেই জায়গায় কনসেন্ট্রেট করি এবং দেখি যে উদ্বুদ্ধ হয়ে যে এই মানুষদের দ্বারা, আমি নিজে জানি, একটি মানুষকে চিনি, কলকাতা থেকে 60 কিলোমিটার দূরে একটি গ্রামে থাকে। সে সকালবেলা ভ্যানে করে করে হাওয়াই ছুটি এবং জুতো বিক্রি করে বা বাজারে বাজারে হাঁটে, সন্ধ্যেবেলা অসাধারণ লোকগান গায় এবং থিয়েটার করে। তাকে আপনি শিল্পীর মর্যাদা দেবেন না, তাকে বলবেন যে দোকানদার? এই প্রশ্নগুলো আমার আসছে, আমি পরিষ্কার এই প্রশ্নগুলো করতে চাইছি। এইগুলো ভাবার দরকার যে 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 শিল্পীর সংজ্ঞা কি হবে, পেশাদারিত্বের সংজ্ঞা কি হবে, ডেডিকেশনের সংজ্ঞা কি হবে, অর্থের সঙ্গে সম্পর্কের সংজ্ঞা কি হবে। আমরা এখানে গুলিয়ে ফেলেছি এগুলো, এবং গুলিয়ে দেওয়া হয়েছে, যার জন্য শিল্পের যেমন কোয়ালিটিও বৃদ্ধি পায়নি, বা যে কোয়ালিটি গুলো বৃদ্ধি পাওয়ার কথা ছিল আসেনি, আর আমরা ডিপেন্ডেন্ট হয়ে গেলাম আস্তে আস্তে সেই আলোচনার মধ্যে, বা সেই ছোট জায়গার মধ্যে যে গ্র্যান্ড। এর বাইরে যে একটা শিল্পের বড় মহল, ওই জন্য বললাম লোকশিল্পীরা কিন্তু তাদের নিজের জীবনের ফ্লোতে, নিজেদের আনন্দে নিজেদের শিল্প চর্চা করেন, পাশাপাশি অন্য কাজও করেন জীবন জীবিকা নির্বাহের জন্য, তাদেরকে আমরা লোকশিল্পী বলি। এবং সে শিল্পীর মর্যাদা পান, সরকারি সহায়তা তাকে উপরি অক্সিজেন দেয়। এইটুকুই বলতে পারি, আমার যেটুকু ছোট ধারণা। আশিস দা এসছেন। হ্যাঁ, আশিস দা এসছেন, কিন্তু আশিস দা কি শুনতে পাচ্ছেন কথা? আশিস দা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু আমার ব্যাটারি শেষ। তুমি একটু বলো, এবার শুরু করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটু ছোট্ট করে বলে দিন। শেষ বক্তা আমাদের আশিস গোস্বামী, শ্রদ্ধেয় আশিস গোস্বামী, এবং উনি হচ্ছেন, আমরা আগেও আপনার কথা বলেছি, বারবারই বলা যায় কথাটা, হ্যাঁ, যে নাট্য গবেষক এবং প্রাবন্ধিক, এবং আমাদের খুব কাছের মানুষ, খুব কাজের মানুষ, যেমন চলতি কথা সব বলছে আজকাল, তেমন ভালোবাসার মানুষ আশিস দা। মানে প্রথমে এই মধ্যমগ্রাম রূপকল্পকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে দুই গৌতম দা তাদের সঙ্গে আমাকে বসিয়েছেন। অভিজ্ঞ অসাধারণ বলল, প্রজন্মের হয়ে অনেক অসাধারণ কথা। জোরে বলুন, একটু জোরে বলুন। আপনাকে প্রণাম দাদা, একটু জোরে বলুন। গৌতম দাদের কাজ দেখে বড় হয়েছি, গৌতম দাদের কাজ দেখে বড় হয়েছি। ফলে হচ্ছে গৌতম দার মধ্যে, কথার মধ্যে যে আবেগ, সে আবেগটা বুঝতে পারি আর কি, যে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে কাজটা করেছেন। সেই কাজের জায়গা থেকে যে আবেগটা, সেই আবেগের কথাই গৌতম সেনগুপ্ত আমার দুর্ভাগ্য যে তার কাজ আমি প্রায় দেখিনি বলতে গেলে, কিন্তু তার বইগুলো আমি সব পেয়েছি আর কি। বইয়ের আশায়
তার কাছে গিয়েছিলাম আমি দেখতে, লুকিয়ে থাকা মানুষ কিন্তু কাজের মানুষ, এখনো খুব কাজ করেন তিনি। সবটা মিলিয়ে খুবই ভালো লাগার একটা মুহূর্ত আপনাদের দুজনের সঙ্গে এখানে বসে থাকা। তো অভি তো বললাম, অভিক আমার খুব প্রিয়। সবটা মিলিয়ে যেটা আলোচনাটা হলো, সে আলোচনাটার কোনোটারই প্রায় বিপক্ষে যাওয়ার মতো নয় বিষয়টা সম্পর্কে। কিন্তু এটুকু বলি, গৌতম দাদের, বিশেষত গৌতম মুখোপাধ্যায়, তাকে বলবো যে গৌতম দা অভি যে কথা বললো তার কথাটা সারবত্তা রয়েছে। আমরা শহর এবং শহরের আশেপাশে বিভিন্ন অবস্থা থেকে আমাদের মাপকাঠিটাকে বিচার করতে চাই, সেইটা করতে গিয়ে আমরা বড় একটা ভুল করি। চিরকাল গৌতম সেনগুপ্ত বা গৌতম মুখোপাধ্যায় তারা মানুষের কাছে যেতে যাবার চেষ্টা করেছেন। কোভিড বা করোনা বোধহয় সেই সময়টা আবার নিয়ে এসছে, যারা পরিবর্তিত সমাজ, পরিবর্তিত মানুষ, একটা পরিবর্তিত অর্থনীতি, অনেক তার খারাপ দিক থাকলেও তার মাঝখান থেকে আমরা থিয়েটারে বোধহয় একটা পরোক্ষভাবে থিয়েটারকে উপকৃত করছে বলে আমি একটা ব্যক্তিগতভাবে আঁচ পাচ্ছি। কারণ সকলেই চাইছে যে মানুষের কাছে থিয়েটারকে নিয়ে আবার পৌঁছতে হবে। প্রথমেই গৌতমরা যেটা বলেছিল যে মানুষের কাছে পৌঁছানোর থেকে আমরা বোধহয় এই দূরে সরে যাওয়াটাও আমাদের মনে হয় যে শহরের প্রেক্ষাপটটা ততটা এখনো পর্যন্ত গ্রামীণ বা মফস্বল প্রেক্ষাপটটা নয়। মফস্বল যে দর্শক আছে, দর্শক অভাবে ভোগে না, আছে এবং এডুকেশন আছে, সেই সব কারণে আমরা খুবই আশাবাদী যে এই কাজগুলো মানুষের কাছে সেগুলো অন্তত আছে। কিন্তু শহরের প্রেক্ষাপটে আমরা দেখি, আমরা বেশি সময় থিয়েটারে যা কিছু কথা বেশিরভাগ সময় হয়ে যায় সেটা খুবই শহর এবং শহরের আশেপাশের আশপাশকে কেন্দ্র করে যা দেখি সেটা নিয়ে আমরা কথা বলি। কারণ আমাদের কাছে ডকুমেন্টস হিসেবে সেগুলোই আমাদের কাছে ধরা পড়ে, মিডিয়ার এই কারণেই আমরা এটা করি। কিন্তু ওই যে অভিজ্ঞতা বললো যে সত্যি 300-310 এরকম দল টাকা পায়, বেশি টাকা পায় না, কিন্তু আমাদের রেজিস্ট্রিকৃত দলের হয়তো কাজ করে, রেজিস্ট্রিকৃত দলের সংখ্যা 4000। আর যদি অন্তত আমি যদি ধরি 1000ও কাজ করে, তাহলেও কিন্তু 300 থেকে 700 কিন্তু সংখ্যাটা বেশি। তারা কিন্তু এই সমস্ত পায়নি বলেই কাজ করে। এই গৌতম সেনগুপ্ত, গৌতম মুখোপাধ্যায় আপনাদের খুব হতাশ হবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আপনাদের পথ অনুসরণ করে বহু বহু দল তারা কিন্তু কাজ করে যাচ্ছে, করে যাবে। এবং আরো সুসংবাদ যেটা বললাম যে কোভিড এসে যারা ওই মানুষ বিচ্যুত হয়ে নিজেদের জন্য যারা থিয়েটার করতো এবং শুধুই মঞ্চ নাটকটাকে থিয়েটার নাটক ভাবতো, সেই মানুষগুলোকেও বদলে দিয়েছে। এইটা হচ্ছে একটা বড় সাইন। মুশকিল হচ্ছে কি আমাদের কনসেপশনে খুব একটা গোলমাল হয়ে যায়। আজকে সকালেই আপনাদের একটা ঘটনা বলি। আমার তো একজন খুব স্বনামধন্য নাটককার, যার নাম হয়তো আমাদের বাংলা থিয়েটার 1 নম্বর 2 নম্বরে আসবে আর কি, প্রচারের দলিতে। তিনি আমাকে বলতেন যে আচ্ছা তুমি শুনলাম না এটি একটা পথনাটক না কি একটা কথা বলার ধরন দেখে। আমি তো পথনাটক লিখিনি, আর বোধহয় আপনাদের এখনো বোধহয় এটা ঠিক হয়নি, আপনারা এখনো পরিষ্কার নন থিয়েটার মানে শুধু মঞ্চ নাটক আর পথনাটক। থিয়েটার মানে আরো অনেক কিছু, আরো অনেক ধরনের থিয়েটার, অনেক থিয়েটার, যে চর্চাটা আমাদের আমাদের সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে এবং সারা বাংলায় হয়, সেটা সম্পর্কে আপনাদের না ডাকলে, ট্যাক্সি ফেয়ার না দিলে, গাড়ি ভাড়া না দিলে তো যাবেন না আপনারা। তারা এটা আবার দিতে পারে না অনেক সময়, এই জন্য আপনাদের যাওয়া হয় না বলে এগুলো জানাও হয় না। কিন্তু আমি পথনাটক লিখি, আমি
করবার জন্য আমি বিভিন্ন জনকে উৎসাহিত করে যাচ্ছি। সেই ধরনের একটা কাজ স্ক্রিপ্ট একটু লিখেছি আমি। তো এইরকম হচ্ছে গিয়ে আমাদের কনসেপ্টের জায়গায় এখন দুই গৌতমকেই আমার বলা, গৌতম বলা যে আপনাদের বোধহয় এখন একটু স্বস্তি এবং ভালো লাগার সময়, যে আপনারা যে অনবরত মানুষের কাছে যাবার চেষ্টা করেছেন। টোটাল থিয়েটার, শহর, গ্রাম কি মফস্বল, টোটাল থিয়েটার এখন ভাবছে যে আমাকে কম মানুষের কাছে লিমিট স্পেসে কারণ আগামী দিন আরো ভয়ঙ্কর, যে ভয়ঙ্করতার সামনে থিয়েটার সমাজ অর্থনীতি দাঁড়িয়ে থাকে, সেই জায়গায় আমরা একটা ভয়ঙ্কর অবস্থা, এখানে দর্শককে আমার কাছে আমার বন্ধু হিসেবে যেতে হবে, তার পাশে এই খারাপ সময় আমাকে দাঁড়াতে হবে অন্য কোনো ভূমিকা নিয়ে। এবং বিশ্বাস করুন, এই যে প্যান্ডেমিক বা আমফান, সেই সময় যে বিভিন্ন জায়গায় কত থিয়েটার তারা যে কত কাজ করেছে সেটা আমাদের একটা বড় লেখা হয়, আমাদের ভীষণভাবে গর্বের বিষয় হয়ে দাঁড়ায়। থিয়েটারের কাজ নয়, কিন্তু মানুষের পাশে দাঁড়াবার কত মানুষ পড়েছে এবং পড়ে যাচ্ছে এখন। এটা কি শহর কি গ্রাম মফস্বল সব জায়গায়। এবং এই থিয়েটারটা ক্রমশ ভাবতে যে আমাকে অন্যভাবে অন্যরকম, এমনকি আপনাদেরকে এটাও আমি আশার বাণী শোনাই যে ওই শাসকের মুখাপেক্ষী হয়ে এখন আর থাকলে আমি কবে থিয়েটার করবো আমি জানি না। আমাকে আমার মতো একটা জায়গা তৈরি করতে হবে, আমার মতো একটা করতে হবে। হয়তো আপনারা আগামী 2-1 মাসের মধ্যে এইরকম মানুষ, এইরকম আপনারা পাবেন, এই সংকেত পাচ্ছি থেকে যে লড়াইটা গৌতম মুখোপাধ্যায় তার পূর্বটাই মানুষের বারবার করে এসেছেন এবং এই কাজটা যেন এই আবার নতুন করে মানুষের মধ্যে আমি আশাবাদী। এবং মজা হলো যে আমরা পৃথিবীরও বিভিন্ন যে সমস্ত থিয়েটারে কাল থেকে খুব প্রলুব্ধ হতাম, আজকে আমরা জেনে গেছি যে তারা অবস্থায়, এখানেও কি দুরবস্থার মধ্যে তারা আছে এবং সেখানেও তারা কিভাবে খুব ছোট পরিসরে নিয়ে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে কিছুদিন আগে আমি আশিস দা আমি একটু ইন্টারাপ্ট করছি, আশিস দা একটু ইন্টারাপ্ট করছি। তুমি তোমার সেটটাকে ফিক্সড রাখো, মানে সেটটা নড়লে পরে না মানে আওয়াজ হচ্ছে, তুমি জাস্ট তোমার মোবাইল সেটটাকে ফিক্সড রাখো, তারপরে কোনো অসুবিধা হবে না, একদম ফিক্সড রাখো। এইবার বলো তুমি, ওরম না মানে যেরকম ছিল সেরকমই বলো এবার তুমি। হ্যাঁ বলো বলো বলো, না নড়লেই হবে। হ্যাঁ একদম শোনাও যাচ্ছে, তুমি বলো এবার বলো। হ্যাঁ নড়লে হবে না। আসলে আসলে আমার মাইক্রোফোনটা এখন দিতে পারছি না, কারণ ব্যাটারিটাকে চার্জ দিতে হচ্ছে। এবার শোনা যাচ্ছে, বলো। তার ফলে এবার আমার শোনা যাচ্ছে। কথা আমাকে যাই হোক, আপনার দুটো একটু পৃথিবীর অন্য প্রান্তের উদাহরণ মানে দিতে চাইছি এই কারণেই, যারা শুনছেন তাদের জন্য, যে আমরা ভাবতাম বোধহয় খুব প্রলুব্ধ করা বিষয় ইউরোপ আমেরিকা এইসবগুলো জায়গা সম্পর্কে আমাদের খুব প্রলুব্ধ হতো, কিন্তু আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের দেখিয়ে দিয়েছে যে কি করুণ অবস্থায় তার মানে হাজার হাজার শিল্পীকে তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই শিল্পীরা কি করবে জানি না। অত সহজ আমাদের এখানে একজন শিল্পী যত সহজে ফুলের ব্যবসা বা মাছের ব্যবসা করতে পারে, এখানে করা অত সহজ নয়। তারা কি করবে জানে না। হ্যাঁ, এবং যে আমরা ধরুন আমাদের আমেরিকা নিয়ে খুব আমাদের স্বপ্ন থাকে, আমেরিকা মানে আগামী জানুয়ারি মাসে তারা কোনো আলোচনাতেই বসবে না। আমরা তো তাও কথা বলছি আমি আপনি, এবং বহু থিয়েটারের দল তারা পথে নেমে পড়ে সেখানে নামছেই না। জানুয়ারি মাসে আগে কোনো কথাই ঠিক হয় এরকম পরিস্থিতি। আমি যেটা বলছিলাম যে আয়ারল্যান্ডের একটা উৎসব আমি দেখছিলাম, সেই আয়ারল্যান্ডের উৎসব দেখেছি
যে সেই উৎসবটা হচ্ছে সমস্ত সেমিনার গুলো হচ্ছে একটা কুড়ে ঘরের দাওয়ায়, সেই দাওয়ার ওপরে বসছেন যিনি বলবেন, আর সবাই উঠোনে বসে বসছেন। আমি দেখেছি যে সেখানে অভিনয় হচ্ছে বা ডান্স পারফরমেন্স হচ্ছে কোনো গির্জার অলিন্দে বা কোনো স্কুলের বারান্দায় সেখানে হচ্ছে, যেটা আমরা অনলাইনে দেখতে পেয়েছি। তাদের উপায় নেই, অর্থাৎ সারা পৃথিবী এখন আবার অন্যরকম হতে ভাবছে। সবারই একই কথা যে আমাদের কাজ নেই, আমাদের থিয়েটার নেই, আমাদের দর্শক। আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস তো আমরা সামনে পড়বো দর্শকহীনতায়। হয়তো থিয়েটার আমরা যারা ভালোবাসি থিয়েটার তারা করবে বা করবে, কিন্তু দর্শক পাল্টে গেছে, তার অবস্থা পাল্টে গেছে, অর্থনীতি পাল্টে গেছে, সাংঘাতিক একটা দুরবস্থার মাঝে পড়ছে আমাদের সামাজিক অবস্থা। এখানে দাঁড়িয়ে দর্শক কোথায়? দর্শক ছাড়া থিয়েটার হবে? ফলে সবাইকে ভাবতে হচ্ছে, তুই গৌতম দা কি বলছি, যে আপনাদের বোধহয় আবারও বলছি স্বস্তি, সারা জীবন ধরে যে কথাগুলো আপনারা করেছেন বলে এসছেন, সেই জায়গায় বোধহয় থিয়েটার আবার একটু একটু করে ফিরে আসতে চাইছে, ফিরে আসতে বাধ্য হচ্ছে। তো আমি নিজের মনে মনে স্বপ্ন দেখি আবার সেই প্রতিযোগিতা মঞ্চের ধাঁচে আবার থিয়েটার হচ্ছে। আমি নিজে স্বপ্ন দেখি গৌতম সেনগুপ্তরা যে ইন্টিমেট স্পেসে কাজ করছেন, অসংখ্য দল সেই ইন্টিমেট স্পেসে কাজ শুরু করছে, এবং যারা 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 ধর মঞ্চ নাটক করেন, হ্যাঁ মঞ্চ নাটক আসুক, মঞ্চ নাটকের তো বিরোধী নই, এটা ভাবলে ভুল হবে যে আমরা সব বিরোধী মানুষ বলেছি এখানে, তা নয়, কিন্তু ফিরে আসতে সময় লাগবে। সেই সময়ে আমাকে দর্শক পেতে হবে, তার জন্য অনেক অর্থ লাগবে। এই সবটাকে মেনে নিয়ে যে থিয়েটার আবার আসবে তাতে একটা সময় লাগবে। সেই সময়ও কিন্তু মানুষকে থিয়েটারের মাঝখানে ফিরে আসতে হলে ওই প্রতিযোগিতা মঞ্চ, ওই ভ্রাম্যমান থিয়েটার, ওই ইন্টিমেট স্পেস, ওই অন্তরঙ্গ নাট্য, সেই অন্তরঙ্গ নাট্যে ফিরে আসতেই হবে। এবং আমি অভিক এরকম অজস্র উদাহরণ আপনাদের দিতে পারি যারা এই অন্তরঙ্গ থিয়েটারে ফিরে আসছে, যারা এই ভ্রাম্যমান থিয়েটারের পরিমণ্ডলে ফিরে আসছে, তাদের থিয়েটার নিয়ে তারা বুঝতে পারছে এই কোভিড পরিস্থিতি আমাদেরকে আবার থিয়েটার যে আবার নতুন করে শুরু করতে হবে, মানুষের কাছে যাবার জন্য আবার নতুন একটা যাত্রাপথ থিয়েটারে শুরু করতে হবে। সেই যাত্রাপথকে থিয়েটার তার প্রস্তুতি নিচ্ছে, আগামী 2-1 মাসের মধ্যে থিয়েটার যেতে পারবে। সরকারি একটা নিষেধাজ্ঞা ছিল যে 21 তারিখে উঠে যাবে, মুক্ত মঞ্চে কাজ করার এটা উঠে যাবে, কিন্তু তার আগেই কিন্তু তারিখও বলে দিয়েছে অনেক দল, তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আপনারা দেখতে চাইলে আমি অভিক আপনাদেরকে স্বাগত সেই সব জায়গায় থিয়েটারে দেখাতে নিয়ে যেতে চাইছি। আপনারা আসুন, এইটাই বলছি। সব মিলিয়ে আমি যেটা বলার সেটা হচ্ছে যে আমি প্র্যাকটিশনার আর যে দুজন মানুষ আছেন, সে দুজন মানুষ দু ধরনের কাজ করেছেন, থিয়েটারের কাজ করেছেন এবং মানুষের জন্য কাজ করেছেন, মানুষের কাছে যাবার জন্য কাজ করেছেন। সেই কাছে যাবার থিয়েটার, সেই অন্তরঙ্গ থিয়েটার, সেই গৌতম মুখোপাধ্যায় তার যে ঘুরে ঘুরে থিয়েটার করেছেন অনেক বাধা বিপত্তি খেয়ে না খেয়ে, সেই থিয়েটারে আবার কিছু আমি আশাবাদী, এবং আমি আমার প্রণাম জানাই, আমার ভালোবাসা জানাই যে আপনাদের আন্দোলনটা একটা গেছে তা নয় বলে আমি মনে করি, এবং সেই আশা আপনাদের পরবর্তী প্রজন্ম, আমারও অনেক পরবর্তী প্রজন্ম এই পর্যন্ত আমরা যখন এই আশা করে ফলে আশাগত হবার কোনো জায়গা নেই। তার স্বমহিমায় ফিরবে, স্বমহিমায় মানুষ নানাভাবে যে থিয়েটারে করতাম মানুষের কাছে, সেই থিয়েটার আবার ফিরে আসবে। ধন্যবাদ, জানি না আমি বেশি কথা বললাম, ভালো থাকবেন সব। অসংখ্য ধন্যবাদ। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে শেষ বক্তা আশিস গোস্বামী হবে, তার কারণ তিনি নতুন দিশার কথা বললেন এবং বললেন আশা হত হওয়ার কিছু নেই, নিশ্চয়ই আমরা আবার
সমমহিমায় থিয়েটারে ফিরে যাব। আমাদের খুব ভালো লাগলো। আর আশিস দা একটা কথা বলছিলেন ইন্টিমেট থিয়েটার নিয়ে, আমাদের একটা ইচ্ছে আছে রূপকল্প থেকেই ইন্টিমেট থিয়েটার নিয়ে, মানে অন্তরঙ্গ থিয়েটার নিয়ে একটা আলোচনা রাখার। এটা আমরা আগামী দিনে রাখবো। আর এই 4 জন যারা এসছেন তারা তো শেষ আবার আশিস দা চলে গেলেন, যাই হোক আবার না না, শেষ আশিস দা আছেন, আমাদের যে আছেন। পর্ব আছে, শেষ পর্বে কিন্তু আমরা আবার এই 4 জনকেই রাখবো এবং তারাই সমাপ্তি ঘোষণা করবে। এখন আর যদি কাউ কিছু বলার থাকে আপনারা বলতে পারেন, গৌতম মুখোপাধ্যায়, গৌতম সেনগুপ্ত, অভিক, আশিস দা, না আপনারা না, সবাই আমি না একটা যদি ওই চান। আশিসদার কথা ধরে না একটা লাইন শুধু বলবো, আমি বেশি বলছি হয়তো, বাট ইয়াং বলে হয়তো বেশি, তরুণ বলে বোধহয় বেশি বলে ফেলছি আবেগে। সেটা হচ্ছে যে আশিসদা যেটা বললেন না লাস্টে, সেই জায়গা থেকে গৌতম সেনগুপ্তের যে নাট্যচর্চার ধারা এবং তার যে ঐতিহ্য, এবং গৌতম মুখোপাধ্যায়ের, কারণ আমি কিছুদিন আগে গৌতমদার একটা কাজের বর্ণনা লিখেছি এক জায়গায়, মানে একটা ডকুমেন্টারি হয়েছে ওনার জীবনীর উপরে, বা বলেছিও, এই যে এদের যে দুজনের এই যে কাজের ধারা, এটা তো একটা দীর্ঘ ধারা, এরা তো অনেক বয়স হয়ে গেছে এদের, তারই কিন্তু ফলশ্রুতি বা নির্যাস এই যে আশিসদা যেটা বলছেন আজকে কিন্তু চলছে, এদেরই বহন করে আনা, যেটা আমরা ব্যাটন হিসেবে নিচ্ছি এবং এই স্পোক্স পার্সন হচ্ছি। আমরা তো স্পোক্স পার্সন, আমরা তো আর পারফর্ম করি না। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে ঋণী আমরা, যে এই যে থিয়েটারকে ছড়িয়ে দেওয়া ক্রমশ বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে মানুষের কাছে, শুধু কলকাতা নয়, শুধু নগর নয়, নগরের বাইরের যে বাংলার যে মহা যে অঙ্গন রয়েছে, এটা তো এরা করে গেছেন। সেই কারণে আমরা ঋণী এদের কাছে। এটুকু যোগ করলাম আশিসদার সঙ্গে। ঠিক ঠিক ঠিক। আসলে গৌতম মুখোপাধ্যায় 60 বছর ধরে থিয়েটার চর্চা করছেন, অভিনয় করছেন। ওনার অসাধারণ অভিনয় আমি দেখেছি। উনি নারী চরিত্রে অভিনয় করেছেন, ম্যাক্সিম গুর্গির মা, এসব তো আছে, অনেক অনেক প্রযোজনা, আর অসাধারণ অসাধারণ সব প্রযোজনা আছে। হ্যাঁ, যাই হোক, গৌতম তো কিছু বলবেন, গৌতম মুখোপাধ্যায়? তাহলে আমরা সমাপ্তির পথে যাব। আমি যেটুকু বলেছি ওইটুকুই। আর শুনলাম তো খুব সমৃদ্ধ হলাম, খুব ভালো লাগলো। আর সব থেকে বড় কথা হচ্ছে রূপকল্প আমাকে যে বলবার সুযোগ দিলেন, এর জন্য রূপকল্পের কাছে আমি কৃতজ্ঞ। এই সমস্ত গুণী মানুষদের সঙ্গে আমি যে একটু বসে কথা বলতে পারলাম, এটাই আমার কাছে বিরাট পাওনা। এবং আপনাকে পেয়ে আমরা ঋদ্ধ হলাম, আপনাকে আমি কিন্তু পারলাম, একটু কথা বলতে পারলাম, কথা বলাই তো বন্ধ হয়ে গেছে। কম বলেছে সব থেকে গৌতম দা, মানে সব থেকে কম বলেছে গৌতম সেনগুপ্ত দাদা, ঠিক আছে? আমি তো পরে না, এটা আমার একটা এটা রেকর্ড হচ্ছে, এটা একটা আমরা জাস্ট, আমি একটু হালকাভাবেই বলছি যে গৌতম সেনগুপ্ত দার থেকে আমরা শেষের দিন একটু বেশি শুনতে চাই। এই তো এভাবে হয় না। আমি একটা অনুরোধ না ঠিক আছে, সেদিন আমি একটা কনক্লুশনে আসবো, একটা কনক্লুশনে আসতে চাই। সেটা হচ্ছে প্রত্যেকের কণ্ঠে একটি কথা ধ্বনিত হয়েছে, যেটা আমার কাছে প্রণিধানযোগ্য। সেটা হচ্ছে আশাবাদ। আমরা কেউ পেসিমিস্ট নই, সবাই অপটিমিস্ট। এইটাই থিয়েটারের শক্তি, এইটাই থিয়েটারকে চালিত করবে, এইটুকু আমার বলবার। আমি একটা কথা বলবো। আপনি যেটা বললেন না অপটিমিস্ট, ওইটাকে একটু ভেঙে চুলে দিলে একটা কথা হয় অপরচুনিস্ট। আচ্ছা, অপটিমিস্ট আর অপরচুনিস্ট, এই দুটো দ্বন্দ্ব চলতেই থাকছে। আর ভাবের ঘরে চুরি করে এইসব হবে না। তোমাকে থিয়েটারের জন্য মানুষের কাছে যেতে হবে, মানুষকে বাদ দিয়ে থিয়েটার করবে, এ হবে না। তাই বলছি অপরচুনিটি যেখানে নেব না, মানে আশাবাদী হব না ধান্দাবাজি করব, এইটা আমার মনে হচ্ছে সব থেকে বড়, করোনার থেকেও সাংঘাতিক রোগ ধান্দাবাজি। আর অপরচুনিস্ট না অপটিমিস্ট, আমি বলছি এইটা নিয়েই একটা অসাধারণ কথা বলা যায় যে অপটিমিস্ট আর অপরচুনিস্ট কি, মানে আমার বললেন একটু কথা বলতে, আমি সেই জন্য এটা আমাকে কুড়ে কুড়ে খায় বলে আমি। না একদমই তাই, এটা তো আলোচনা। কথাটা গৌতম সেনগুপ্ত 70 সালে যখন বলছেন তখন আমিও পাশে ছিলাম, যে থিয়েটারে মানুষ আসবে এই অপেক্ষা না করে থিয়েটারকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। এটা আমরা প্রতি ছিলাম এবং তাই করেছি, পরিক্রমা করেছি। এবং গৌতমদা পুরীর মন্দিরে, পুরীর মন্দিরে জগন্নাথ দেব বসে থাকেন, একদিন রথে করে বেরোন, কারণ মানুষের সঙ্গ না পেলে জগন্নাথেরও মানে তার দেবত্ব থাকবে না।
মানুষের কাছেই যেতে হবে। এবং অন্তরঙ্গ থিয়েটারের কথা জগন্নাথ বেশি করে বলেছে, কারণ সে ও বাবা। চ্যারিয়টে করে, ওই রথে করে গিয়ে মানুষের দোরগোড়ায় দোরগোড়ায় গেছে, ঘরে ঘরে গেছে, ঘরে ঘরে। আমি শিল্পী, আমার কাছে লোকে আসবে এটা নয়। যে কারণে ওই কারণে বলছেন যে স্টার্ট ফ্রম দি পিপল। তুমি Yes. মানুষ থেকে শুরু করো, আবার মানুষের কাছে ফিরে যাও শেখবার জন্য। আবার মানুষকে যদি তুমি যদি 100 আর্ন করতে পারো, শিক্ষা আর্ন করতে পারো, মানুষকে দেবে, অসুবিধা নেই। কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে, যেটা আশিস দা বললেন, আমার খুব ভালো লাগলো, যে এই রেপার্টরি থিয়েটারটাকে যদি বাঁচাতে আমরা ফিরিয়ে আনতে না পারি, তাহলে কিন্তু ওই তিতুমিরের বাঁশের কেল্লা হয়ে যাবে। তিতুমিরের বাঁশের কেল্লা হয়েছিল বলেই কিন্তু তিতুমির মরেছে। তিতুমিরের বৈপ্লবিক চিন্তায় ভুল ছিল না, তিতুমির নিজেকে বাঁশের কেল্লার মধ্যে আটকে ফেললো। আর যদি না করতো, কাঁচা বেল ছুঁড়ে ওই ইংরেজদের মেরে দিতে পারতো, শুধু কাঁচা বেল ছুঁড়ে। কিন্তু পারলো না, একটাই কারণ, ও বাঁশের কেল্লাটাকে ভাবলো ওর আশ্রয়। আশ্রয় মানুষ, মানুষের কাছে না পৌঁছতে পারলে কিছুতেই কোনো বাঁশের কেল্লা বাজাতে পারবে না, কোনো রবীন্দ্র সদন শিশির মঞ্চ বাঁচাতে পারবে না। চ্যালেঞ্জ, কোনো সরকারের কোনো ফান্ডিং থিয়েটারকে বাঁচাতে পারবে না, যদি না চাষি মানুষ তার চাষের জমি থেকে যে ফসল তুললো, তার লভ্যাংশ যদি সে থিয়েটারের লোককে না দেয়, তাহলে থিয়েটার বাঁচতে একদমই পারে না। তাই। এবং এবং একদমই এবং তাই। জেনে রেখে দিন, আমরা যে থিয়েটার করেছি সেটা ধান কেটে নেওয়ার পরে গোড়াগুলো পড়ে আছে, তার উপরে চট পেতে আর খড় দিয়ে মানুষের বসার জায়গা তৈরি হয়েছে। আর ওই বাঁশের মাচার উপরে হাজার হাজার নাটক, হাজার হাজার নাট্যকারের জন্ম হয়েছে, থিয়েটারের জন্ম হয়েছে। আমাদের কাঁদুনি গাইতে হয়নি, আমাদের সামান্য একটু গাড়ি ভাড়া দিয়েছে, একটু চা খেতে দিয়েছে, একটু বিস্কুট খেতে দিয়েছে, থিয়েটারটা কিন্তু হয়েছে। এখন কি হয়েছে জানেন তো, থিয়েটারের মধ্যে পরিষ্কার কথা বলছে, তুমি কোন দিকে, তুমি কি টাটা সুমো করে এসছো, তাহলে তুমি থিয়েটারের লোক। আর যদি তুমি হেঁটে হেঁটে আসো, তুমি গেলে, তুমি আর থিয়েটারের লোক নয়। এখন এইভাবে যদি ডিভিশন করে দেওয়া হয়, দেওয়া তো হচ্ছেই, দেখতে পাচ্ছি চোখের সামনে। তোমার তোমার ওজন, তোমার পেছনে কে আছে। আমি আর বেশি ঘাটাবো না, ঘাটলে নিজে ঘেটে যাবো, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আমি ঠিক একটা আছে। কথা বলি, আমি একটা কথা বলি, প্রদীপ, প্রদীপ, হ্যাঁ, বলুন, বলুন। হ্যাঁ, বলুন, আমি, বলুন। হ্যাঁ, আমি একটা না দুটো কথা, একটা কথা এই গৌতমদার কথা থেকে পেলাম, আমার জীবনের অভিজ্ঞতা সেটা। সেটা হচ্ছে, আমি 70-এর দশকের শেষের দিকে শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরে চাপা পড়া মানুষ করছি। আমার খুব ভালো করে মনে আছে, একটি ভিখিরি এসে 10টা পয়সা দিলেন। এইটা আমার কাছে মহার্ঘ। এই অভিজ্ঞতার কথা বললাম, আমি অভিজ্ঞতা থেকেই কিন্তু অন্তরঙ্গতায় গেছি। আমি পণ্ডিত নই, আমি তথাকথিত পড়ুয়া লোক নই। আমি আমার নাটক করতে গিয়ে বারে বারে যা পেয়েছি, আমি দেখেছি শহরের লোক উঠে আসছে, আমি দেখেছি বিদ্যুৎজন উঠে আসছে, আমি দেখেছি আমেরিকার রিচার্ড শেকনার উঠে আসছেন আমার থিয়েটারে, আমি দেখেছি চাষি উঠে আসছেন আমার থিয়েটারে। তাই আমার মনে হয়েছে কোথাও বোধহয় আমি তাদের অন্তরঙ্গ হয়ে পড়েছি। সেইখান থেকে কিন্তু অন্তরঙ্গ শব্দটি আমার মাথায় এসেছিল। আর 2 নম্বর কথা, অভিক একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই যে আমরা যারা তথাকথিত ইন্টেলেকচুয়াল, তাদের মধ্যে আমাদের নিজস্ব কতগুলো ডগমা আছে, সেখান থেকে আমরা বেরিয়ে এসে আমি অভিকের হাত ধরতে পারি না, আমি গৌতমদার হাত ধরতে পারি না। এইটা আমাদের বড় বড় অসহায় জায়গাটায় নিয়ে যায়, এবং তাই বারবার আমাদের বিরুদ্ধে যারা আছে বারবার তারা জিতে যাচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে এই চেষ্টা বারে বারে করেছি। আমি বাদল সরকারকে নিয়ে কার্জন পার্কে, তারপরে বীর সেনকে নিয়ে, বীর সেনের সাথে বাদলবাবু বসতে চাইছেন না, বীরের সাথে বসবো না, তুমি বসতে বলো না। আমি বললাম প্লিজ বাদলদা বসুন, বৃহত্তর স্বার্থে বসুন। আমার কথা শুনে
কার্জন পার্কে একটা ঐক্য স্থাপিত হলো, কিন্তু টিকলো না। এই প্রসঙ্গটা অভিক এনেছেন, সেই জন্য আমি এই সূত্র ধরে এই কথাটি বললাম। এবং যতদিন ওই জায়গায় আমরা পৌঁছতে না পারবো, আমি অভিককে সন্দেহের চোখে দেখতে থাকবো, আমি আশিস বাবুকে সন্দেহের চোখে দেখতে থাকবো, আমি গৌতম দাকে সন্দেহের চোখে দেখতে থাকবো, ততদিন থিয়েটারে দিয়ে কতটা কি হবে এ নিয়ে যথেষ্ট সংশয় আছে। যে যার একা একা লড়বে, একা একা তলোয়ার ঘোরাবে, এর বেশি কিচ্ছু হবে না। ধন্যবাদ সবাইকে। আমরা আলোচনা এখানে শেষ করব। উপস্থিত চারজনকে রূপকল্পের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শৈল্পিক অভিনন্দন। ঠিক একই রকম ভাবে যারা শ্রোতা এবং যারা আমাদের এখানকার দর্শক কুল, আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম দেখার জন্য, তাদেরকে আমাদের অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম এবং শৈল্পিক অভিনন্দন। শুভ রাত্রি। প্রথম পর্ব আমরা এখানে শেষ করছি।